কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, ডিফারেন্সটা অনেক বেশি। নটরডেম কলেজের একটা ছেলে যে সুযোগ সুবিধাটা পায়, তো আমার উপজেলায় যেই কলেজ, ওইখানের ছেলেটা তো ওই সুযোগ সুবিধাটা পায় না। ওইখানের মেয়েটা তো সেই সুযোগ সুবিধাটা পায় না। ওইখানে নটরডেমে মানে কুইজ দিত না আমাদের, ৩ বার আমি একসাথে ১০ পাইছিলাম। সো ইটস ফাইন। হ্যাঁ ভাইয়া। তো আমি যখন প্রোগ্রামিং করতে আসি তখন তো আমার সাথে গেল সোহাগ, সুব্রত, চমক আর অবিক। তো আমরা এখানে গিয়ে ২-৩ দিন ধরে অনেকগুলা এখন হাইপের বাইরেও আসলে এআই যথেষ্ট শক্তিশালী। আর আমি প্রতি বছর অঙ্ক দিয়ে টেস্ট করি। আমার মনে আছে ২০২৫ সালের শুরুতে ওদেরকে আমি একটা সেট দিছিলাম 35 এর মধ্যে। আসসালামু আলাইকুম। সকলকে বিয়ন্ড দ্য ম্যাট্রিক্স এর নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি আছেন, তিনি একাধারে একজন বই লেখক, প্রোগ্রামার এবং প্রোগ্রামিং জগতের একজন পরিচিত মুখ। তিনি আমাদের নটরডেমিয়ান বড় ভাইয়াও বটে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের টাইম শাহরিয়ার সুবিন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আসসালাম, এই তো ভালো আছি। তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরাও ভালো আছি। আজকে আমাদের পডকাস্টে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো ভাইয়া, আপনি তো ময়মনসিংহে জন্মগ্রহণ করেছেন এন্ড আপনার ছোটবেলা হয়তো সেখানে কেটেছে। আপনার ছোটবেলাটা কেমন ছিল? আপনার কি ছোটবেলা থেকেই প্রোগ্রামিং এর প্রতি আলাদা একটা ঝোঁক ছিল? তখন তো প্রোগ্রামিং কি নিয়ে জানতাম না, তাই না? আমার তো জন্ম অনেক আগে। ময়মনসিংহ ছিল, আমার নানা চাকরি করতো এই জন্য। তো প্রোগ্রামিং সম্পর্কে আসলে কোনো ধারণা ছিল না। কিন্তু যখন এইচএসসি পড়ি বা তখন যখন 9-10 এ পড়ি তখন খুব কম্পিউটার নিয়ে অনেক কথাবার্তা হইতো বাংলাদেশে। তো এইচএসসির পরে মনে হয় কম্পিউটার কিনছি, কিন্তু তখন আসলে গেম টেমই বেশি খেলতাম। তো প্রোগ্রামিং শেখা শুরু করি হচ্ছে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন থেকে। যদিও এইচএসসি তে আমাদের একটা সাবজেক্ট ছিল, এটার নাম ভুলে গেছি, কম্পিউটার শিক্ষা অর সামথিং। ওইখানে কিউ বেসিক নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল নটরডেম কলেজে। তো তখন কিন্তু আমি আসলে শুধু ভেরিয়েবল এবং লুপটা মনে একটু একটু পারতাম, এর বেশি আর আগাইতে পারি নাই। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ক্লাস শুরুর আগে তখন থেকে আসলে ঠিকঠাক ভাবে প্রোগ্রামিং শেখা শুরু করি। তো আগে থেকে প্রোগ্রামিং এর প্রতি কোনো ঝোঁক ছিল না, তো কম্পিউটারের প্রতি ঝোঁক ছিল। আপনি তো প্রোগ্রামিং এর পাশাপাশি ম্যাথমেটিক্স এর সাথেও জড়িত। আমরা জানি আপনি বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড এর সাথেও কাজ করেছেন। তো ম্যাথমেটিক্স নিয়েও কি ছোটবেলায় ঝোঁক কেমন ছিল আপনার? ঝোঁক ছিল না, ছোটবেলা থেকে মানে অন্য অনেকের চেয়ে হয়তো সহজে পারতাম ম্যাথ, কিন্তু এমন না যে বেশি কিছু করতাম, কারণ বেশি কিছু করার আসলে আমাদের সময় স্কোপ ছিল না। আমাদের সময় অলিম্পিয়াড বা এই ধরনের জিনিস ছিল না। তো স্কুলে যতটুকু ম্যাথ করা দরকার, কিন্তু এটা অনেক যেটা বলে এফোর্টলেসলি করা যেত আর কি। পরে আমি যখন প্রোগ্রামিং করতে আসি, বা আমি আসলে অনেক অলসও ছিলাম। আমার মনে আছে স্কুলে থাকতো 9-10 তো আমি সব করতাম না, অল্প অল্প করতাম, বা 6-7-8 সব এক্সারসাইজও করতাম না। কিন্তু যখন কেউ আটকে যেত, 9-10 আমাদের নতুন বই আসছিল, তো মাঝে মধ্যে যখন টিচার আটকে যেত ক্লাসে বা কোচিং এ, তখন আমার করার একটা উৎসাহ আসতো যে ঠিক আছে, এখন আসলে অঙ্কটা করা উচিত, স্যার পারতেছে না। তখন আমি করতাম আর কি। তো নটরডেম কলেজেও অঙ্ক স্যাররা অনেক ভালো ভালো টিচার ছিলেন আমাদের, তাই না? এখন তো স্যাররা নাই, কোনো জওহরলাল স্যার, তারপর জওহরলাল স্যার আমার খুব প্রিয় ছিলেন, তারপর নিমাই স্যার ছিলেন। তো ওইখানে নটরডেম মানে কুইজ দিত না আমাদের, ৩ বার আমি একসাথে ১০ পাইছিলাম। সো ইটস ফাইন। হ্যাঁ ভাইয়া। তো আমি যখন প্রোগ্রামিং করতে আসি তখন তো ইউনিভার্সিটিতে পড়ার সময় যে প্রোগ্রামিং করার জন্য বা প্রবলেম সলভিং করার জন্য অনেক রকম গণিতের প্রয়োজন হয়। তখন দেখা গেল যেহেতু আমি চিন্তা করতে পারি, তো ওগুলা শেখা বা ওগুলা ইউজ করা আমার জন্য খুব একটা কঠিন ছিল না। আর কয়েক বছর এভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতা করার পরে মনে হলো আমি আসলে যে জিনিসগুলা শিখছি বা যে জিনিসগুলা জানি, এটাই বুড়া বয়সে ইউনিভার্সিটিতে এসে শেখার কিছু নাই। এটা আসলে আমার শেখা উচিত ছিল হাই স্কুলে। তখন ওই চিন্তা থেকেই আমি আসলে এই একটা বিরাট অংশের সময় ব্যয় করি যে যাতে পরবর্তী প্রজন্মে যারা আছে ওরা যাতে গণিতটা শিখতে পারে। তো এটা ছিল মূল কারণ, আর এটা আমি করে অনেক আনন্দ পাই। তো এই কারণেই গণিতের সাথে সম্পৃক্ততা। নটরডেমের কথা শুনে মনে পড়লো, আপনি কোন গ্রুপে ছিলেন আর আপনার রোল কি মনে আছে? আমার গ্রুপ ছিল গ্রুপ 2, আর রোল ছিল হচ্ছে 50।
আচ্ছা, 50 কোন ইউনিভার্সিটির রোল? আমার অনেক ক্লাসের রোল ছিল 554 1002054। নরডিম কি এই স্টাইলে ছিল আমাদের? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একটা ব্যাপার নিয়ে হচ্ছে অনেকেই হচ্ছে অনেক রকম চিন্তা ভাবনা হয় আমাদের নটরডেমিয়ানদের। সেটা হচ্ছে, আপনি কি কুইজ মার্কস নিয়ে প্যারায় ছিলেন কখনো? না, তিনি কখনো জিরো পাই নাই। লোয়েস্ট মার্কস কত ছিল? 10 100-তে। একবার না, 3 বার 10 পাইছি 100-তে আমাকে। তাও গণিতে আর কি। নটরডেমের ফেভারিট টিচার কি জওহরলাল স্যারই ছিলেন? না, বেশ কয়েকজন সে তো স্যার মাঝে মধ্যে আমাদের ফিজিক্স ক্লাস নিতেন, ভালো লাগতো। তারপর জওহরলাল স্যার স্যার আমাকে চিনতেন অনেক বছর পরে। একবার শাহজালাল ইউনিভার্সিটি আমি রিক্সা দিয়ে হল থেকে যাচ্ছি এক জায়গায়, দেখি একটা বিল্ডিং এর সামনে স্যারের মতো একটা লোক। তা আমার আবার মানুষ রেকগনিশন করার ক্ষমতা খুব বেশি ভালো না, দূর থেকে অনেক সময় ভুল মানুষকে ভুল ভাবি। তারপরেও মনে চিন্তা আসলো, যেহেতু যদি জওহরলাল স্যার হয় কেমন হয় বিষয়টা। তাই আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে আমি কাছে গেলাম। তো কাছে গিয়ে যখন তাকাইছি যে জওহরলাল স্যার কিনা, আমি শিওর হওয়ার চেষ্টা করতেছি, স্যার আমার বলে, স্যার আপনি এখানে কি করেন? না, আমার বলতো স্যার ছোট্ট স্যার, আমি তো ছোটখাটো খাটো মানুষ। তো ইনি কলেজেও স্যার আমারে বলতো ছোট্ট স্যার, আমাকে বলতো। তো তখন স্যার আমাকে দেখে বলে, স্যার আপনি এখানে কি করেন? স্যার আপনি এখানে কি করেন? স্যার আসলে স্যারের মেয়ের ভর্তির জন্য। তো এটা খুবই আমার একটা নাইস মেমোরি জওহরলাল স্যারের, যে ইউনিভার্সিটির সরি কলেজের পরেও স্যারের সাথে। এছাড়া আমার প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স একটা সাবজেক্ট ছিল, কম্পিউটার শিক্ষা। ওইখানে আনিস স্যার আর ফরহাদ স্যার দুজনই আমার প্রিয়। তো ফরহাদ স্যারের সাথে পরবর্তী সময় আমি কাজ করেছি যে বোর্ডের বই লেখার জন্য। তাহলে তো বলা যায় আপনার হচ্ছে প্রোগ্রামিং এর সাথে পথ চলা হচ্ছে ভার্সিটি লাইফের শুরু থেকে, তাই তো? তো হ্যাঁ, কারেন্টলি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে স্কুল এন্ড কলেজের স্টুডেন্টরা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর্লি এক্সপোজারটা পায়। বাট এই ক্ষেত্রে হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভাস্ট রিসোর্সেস এর মধ্যে তারা হচ্ছে হারিয়ে যায়, এবং এক্স্যাক্টলি তারা কোন পাথওয়েটা সিলেক্ট করবে সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। অনেকে আবার হচ্ছে বিভিন্ন রকম প্রোক্রাস্টিনেশন এর মধ্যেও আটকে যায়, এই বিভিন্ন ভাস্ট রিসোর্সেস এর মধ্যে সে কোনটা সিলেক্ট করবে, কোনটা চয়েস করে সে সামনে আগাবে। এরকম নিয়ে কারেন্টলি হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়। এ ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, যে বেশি রিসোর্স থাকার একটা সমস্যা। আমি অনেক সময় মজা করে বলি যে আমার সময় তো ইন্টারনেট অনেক লিমিটেড ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের ইউনিভার্সিটিতেও খুবই স্লো ইন্টারনেট ছিল। আর আমি তো মেসে থাকতাম, যেটা হচ্ছে কয়েকজন ফ্রেন্ড মিলে যেখানে বাসা ভাড়া করে থাকে। তো ওইখানে তো ইন্টারনেট ছিল না। সাইবার ক্যাফেতে গিয়ে যে আমাদের তখন ইউভি একটা অনলাইন যাচ্ছিল, ওইখানে আমরা সাবমিট করতাম, এবং অনেক টাকা খরচ হইত। তো ইন্টারনেট যে ছিল না, ওইটা একটা সুবিধা ছিল। কারণ কি, তখন আমার খুবই লিমিটেড রিসোর্স। হার্ড ডিস্কে ডাউনলোড করা কিছু প্রবলেম আছে। হাতের কাছে শুধু কোরম্যানের বই আর 2-3টা সি এর বই আছে। কোরম্যানের হচ্ছে অ্যালগরিদম বই। তো ওগুলো নিয়েই সময় কাটতো আমাদের, আমি এবং আমার কয়েকজন বন্ধু। তো ওইটা একটা সুবিধা ছিল যে অনেক কিছু চিন্তা করার সময় নাই বা সুযোগ নাই, অনেক দিকে ডিস্ট্রাক্টেড হওয়ার সুযোগ নাই। তো এখন যেটা সমস্যা, যে তুমি এটা ঠিক বলছো, যে অনেক রকম টিউটোরিয়াল। এক জায়গায় গিয়ে যদি আমি আটকে যাই, আমার মনে হচ্ছে আচ্ছা টিউটোরিয়ালটা মনে হয় ভালো লাগে, অত টিউটোরিয়াল চেঞ্জ করে ফেলি, আমি অন্য অন্য কিছু শিখি। অথবা আসলে সি শিখে হচ্ছে না, আমি আসলে পাইথন শেখা শুরু করি। তো এই জিনিসগুলা আসলে খুবই কমন মানুষের সাইকোলজির সাথে। তো এখন যেটা করতে হবে যে আহ, স্থির থাকতে হবে আর কি, আর নিজেকে চেষ্টা করতে হবে। কোনো কিছু কঠিন লাগলে সেটা টিউটোরিয়ালের সমস্যা না, আর কঠিন লাগাই ভালো। হ্যাঁ, তো আমি তো অনেকদিন ধরে পড়াই বিভিন্ন জায়গায়, আমি গণিত অলিম্পিয়াডে পড়াইতাম। তো লোকজন অনেকেই পছন্দ করতো আমার ক্লাস, যে আমার ক্লাস খুব সহজে বোঝা যায়। কিন্তু গত 3-4 বছর ধরে আমি লার্নিং সায়েন্স, নিউরো সায়েন্স, মানে নিউরো সায়েন্স সায়েন্টিস্টদের মতো না, একজন টিচার হিসেবে যতটুকু নিউরো সায়েন্স জানা দরকার, যে আসলে মানুষের ব্রেন কিভাবে কাজ করে, লার্নিংটা কিভাবে হয়। তো এখানে জানতে পারছি আসলে আমার লেকচার যদি কারোর কাছে খুব বেশি সহজ লাগে, বিষয়টা আসলে ভালো কিছু না। কারণ তোমার খুব ভালো লাগতেছে, তুমি খুব এনজয় করতেছো আমার কথা শুনতেছো, কিন্তু তুমি তোমার ব্রেইন আসলে কিছু করতেছে না। এক্ষেত্রে জিনিসগুলো বেশি দিন তোমার মনে থাকবে না। কিন্তু আমার লেকচারের উপর যদি তুমি ডিপেন্ডেন্ট না হও, তোমার ব্রেন যদি কাজ করে, তো সেটাই হচ্ছে মনে থাকার ভালো জিনিস। কারণ বলছে যে ম্যাথমেটিক্স ইজ নট এ স্পেকটেটর স্পোর্ট, মানে আচ্ছা আমি দেখলাম, আমি ম্যাথমেটিক্স শিখে গেলাম, বা আমি ভিডিও লেকচার দেখলাম, আমি প্রোগ্রামিং শিখলাম। এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে সত্য। চমক ভাইয়ের লেকচার দেখলাম, অমুক সিরিজ অফ খুব সুন্দর বুঝাইছে,
এটা কিন্তু আসলে খুব একটা কাজের কিছু না আর কি। ব্যাপারটা নিজে করতে হবে। নিজে করার সময় তোমার ওই ব্রেইনের ভেতর নিউরন গুলো কাজ করবে, তার লার্নিং যে সার্কিট গুলো তৈরি হবে। সার্কিট গুলো কোনটা, যেমন ধরো অনেক আগে ফার্স্ট ইয়ারে একটা প্রোগ্রামিং কম্পিটিশন হয়েছিল, তো আমার এক বন্ধু আমার পাশে বসছে, তো সে খুবই অবাক, কারণ ফার্স্ট ইয়ার তো সবাই অনেকেই বেশিরভাগই স্ট্রাগল করে, তাই না? আমি যেহেতু ক্লাস শুরুর 5-6 মাস আগে থেকে সি শেখা শুরু করছি, এই জন্য আমি স্ট্রাগলটা করি নাই। তা আমার বন্ধুরা তো সেটা করে নাই, বেশিরভাগই তো যখন ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়েছে তখন সাথে সাথে শুরু করছে, তো এই জন্য ওরা একটু বিপদে পড়ে গেছিল। কিন্তু ওরা, ওই যে আমার ফ্রেন্ড তখন প্রশ্ন করছিল যে, আচ্ছা সুমিন, তুমি এই যে এটা কিভাবে ঠাস করে করে ফেললে, একটা বাইনারি সার্চ লিখে ফেললে? আসলে ওই দিন আমি সার্চ করে লিখছি, কিন্তু তার 3 মাস আগে যখন প্রথম বাইনারি সার্চ লিখছি তখন অবশ্যই আমার কষ্ট হয়েছে, তখন অবশ্যই আমি বুঝি নাই হয় লুপটা কিভাবে হবে, লো লেস দেন ইকুয়াল টু হাই লিখবো না লো লেস দেন লিখবো, কি মানে ওই জিনিসগুলা কষ্ট করতে করতে শেখা হয়, এবং প্রথম প্রথম করার সময় সেটা অবশ্যই আমাদের কষ্ট হবে, যদি কারোর কষ্ট না হয় সেটাই বরং অ্যাবনরমাল আমি বলবো। আর তখন আমাদের ওই যে নিউরন গুলো যখন কাজ করে তখন মাথার ভেতর ওই সার্কিটটা তৈরি হয়, এবং একসময় আমরা হায়ার লেভেল থিঙ্কিং করতে পারি, যে এখন যদি আমার বাইনারি সার্চ লিখতে বল আমি 1 মিনিটের মধ্যে ঠাস ঠাস করে লিখে দেবো, এবং এটা আমার চিন্তা করা লাগবে না, কারণ বিষয়টা অটোমেটিক হয়ে গেছে। কারণ কি, এটা আমার এই নিউরাল নেটওয়ার্কে বা ভিতরে যে নিউরন গুলো আছে ওই সার্কিটটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? হয়তো এটা নতুন জিনিস শিখতে আমি স্ট্রাগল করি, কিন্তু যে দেখা যাচ্ছে কি সে সহজে পারে, সে একসময় সে ওই স্ট্রাগলের অবস্থা দিয়ে গেছে, ওই সময় তার নিউরন গুলা সেট হয়েছে, এবং অনেকটা সার্কিটের মতো চিন্তা করতে পারো আর কি, যে তার ভিতর এই চিপ গুলো তৈরি হয়ে গেছে। যেমন ডিকস্টার শর্টেস্ট পাথ অ্যালগরিদম এখন আমি যদি অনেক বছর লিখি না, কিন্তু এই মুহূর্তে আমি বসে কোড করে ফেলতে পারবো পাইথন বা সি দিয়ে। কিন্তু যদি আমাকে বলো নেটওয়ার্ক ফ্লো কোড করতে, সেটা আমি এখন পারবো না, কারণ ওইটা আমি জীবনে 2-1 বার করছি, তাও বই দেখে দেখে করছি, এবং ওইটা আমি ভাবে ইউজ করি নাই, এই জন্য আমার মাথার ভেতর নেটওয়ার্ক ফ্লোর ওই সার্কিটটা তৈরি হয় নাই। যেটা হয়তো তুমি নটর ডেমেরই কেউ যে এখন প্রোগ্রামিং কম্পিটিশন করে বা ভালো করে ওরে বললে হয়তো সে করে ফেলতে পারবে টুস করে। তো এইটাই আর কি বিষয়, যে আমরা যখন শিখবো, শেখার সময় এগুলো কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে আমরা যখন প্র্যাকটিস করব, এবং ঠিকঠাক মতো প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আমাদের ভিতর সেট হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে জিনিসগুলো খুবই সহজ জি। মনে হবে। তো আপনি তো হচ্ছে প্রায় 4 ইয়ার্স আপনার হচ্ছে সাস্টে কাটিয়েছেন, 4 ইয়ার্স মোস্ট প্রবাবলি। 5 বছর। আচ্ছা, 5 ইয়ার্স। তো সাস্টের যে এনভায়রনমেন্টটা, এটা হচ্ছে হাউ টু সে দ্যাট, এটা হচ্ছে আপনাকে আপনার কোডিং যে জার্নিটা আছে এটাকে আপনি কিভাবে এফেক্ট করেছে বলবেন আপনি? যেমন আমরা জানি যে আপনি হচ্ছে প্রায় ওই সময় 500+ প্রবলেম সলভ করেছেন। তো এতে আপনার এই কোডিং জার্নিতে সাস্টের কতটা ইফেক্ট ছিল বলে আপনার মনে হয়? তো আমি ইউনিভার্সিটি শুরু করছি 2001 সালে, ঠিক আছে? আর তুমি যে বললা 4 বছর, এটা তো ইন থিওরি 4 বছর, আমার আসলে 5 বছর লাগছিল, ইউনিভার্সিটি বন্ধ থাকছিল বিভিন্ন সময়, তা আমাদের 5 বছর পর আমরা পাস করে বেরোইছি 4 বছরের কোর্স। তো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন ওরিয়েন্টেশনের সময় একটা কুইজ হয়েছিল। কুইজটা হচ্ছে, ধরো যে দুইটা ভেরিয়েবল আছে এ আর বি, ভেরিয়েবলের মানগুলো সোয়াপ করে দিতে হবে। আমি কিছুক্ষণ চেষ্টা করে ওইটা পারছিলাম। এই যে আমি কিন্তু ততদিনে 5 মাস ধরে প্রোগ্রামিং শিখছি, তা আমি চট করে পারি নাই। আমি কিছুক্ষণ চিন্তা, কারণ এটা আমি অনেক আগে করছিলাম, তো আমার মনে আছে কি করা যায়, আমার মেইন জিনিসটা মনে নাই, কিন্তু আইডিয়াটা কিছুক্ষণ চিন্তা করে, দেখো ওইটা কিন্তু যেহেতু আমি 1-2 বার হয়তো করছি, এটা আমার ব্রেন থেকে হারাই গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা মনে করা যাবে, এটা মনে আমি করছি, কি করা যায় করে করে এটা করে ফেলছি, এবং এই কারণে আমি একটা পুরস্কারও পেয়ে গেছি, এই একটা বই বা কিছু একটা মনে নাই। তো ওইটা খুবই উৎসাহ দিছে। আর তখনই আমি ওই যে এসিএম ইউভিএ যেটা, ওটার সাথে পরিচয় হই। আমার এলাকার এক বড় ভাই যিনি আমাকে প্রোগ্রামিং শিখাইছেন এবং উৎসাহ দিয়েছেন, ওই বইটা করতেন আমার এক ব্যাচ সিনিয়র, তো উনি আমাকে এগুলোর সাথে ইন্ট্রোডিউস করেছেন আগে। তখন আমি 3-4টে এসিএম, আমরা বলতাম সংক্ষেপে এসিএম সলভ করা, এটা আসলে ভ্যালাডোলিড অনলাইন যে প্রবলেম সলভ করা আর কি। তো ইউনিভার্সিটি যখন ভর্তি হই তখন তো গিয়ে দেখি যে আসলে ইয়ে নাই, ইন্টারনেটের অবস্থাও নাই। আর আমাদের সময় ইউনিভার্সিটি যে মেইল সার্ভারটা ছিল, সেটা হচ্ছে আমি যদি আজকে কাউকে ইমেল করতাম, পরদিন দুপুর 12টার সময় এটা আবার ইয়ে করতো, লোড করতো। মানে তুমি যদি আমাকে রিপ্লাই করো আমি পরদিন দুপুর 12টার পরে পাবো। তো সেটা আমাদের ল্যাবেও ছিল আর টিচারদের কম্পিউটারে ছিল। এটা কিন্তু শুনলে এখন মনে হয় যে কোন যুগের কথা বলতেছি, তাই না? যে ইমেল করলে তখন সাথে সাথে চলে আসে, যেমন এই অনুষ্ঠান শুরুর আগে তুমি আমাকে ইমেল করছো, এই লিঙ্কটা আমি স্ট্রিম এর লিঙ্ক পেয়ে গেছি। কিন্তু ওই সময় ওই সার্ভারটার ইমেল লোড করতে প্রতিদিন দুপুর 12টায়,
তো কেউ যদি আমাকে দুপুর ১টার সময় মেইল করতো, ওই মেইলটা আমি পরের দিন দুপুর ১২টায় পাইতাম। কিন্তু তখন ওইখানে আমি তখন ফ্লপি ডিস্ক ছিল আমাদের সময়। ফ্লপি ডিস্ক দিয়ে প্রবলেম সাবমিট করতাম। পরদিন আমার যে সিলেট টিচার উনি আমাকে জানাইতো যে, "শুভেন তোমার এটা অ্যাকসেপ্ট হইছে বা এটা হয় নাই।" কিন্তু ওই সময়টা আমাদের টিচারদের কাছে ওই জিনিসগুলো অপরিচিত ছিল যে আমার আগে কেউ আসলে ইউবি এর প্রবলেম ওখানে সাবমিট করে নাই বা সলভ করে নাই। কিন্তু যেহেতু সাস্টের একটা পরিবেশ ছিল, খুবই ইনফর্মাল একটা পরিবেশ ছিল এবং ওখানে জাফর ইকবাল স্যার ছিলেন। স্যারের সাথে ওই সময় আমার তো কোনো যোগাযোগ না থাকলেও স্যার আমাদের একটা ক্লাস নিতেন। কিন্তু বেশ দূরত্বই ছিল তখন ফার্স্ট ইয়ারে পড়ি। কিন্তু অন্যান্য যে টিচাররা ছিলেন অনেক ফ্রেন্ডলি, কারণ ওরা হয়তো ১-২ বছর আগে পাস করে বের হইছেন এবং ওনারা যথেষ্ট উৎসাহ দিতেন। তো সেই পরিবেশটা আমাকে অনেক হেল্প করছে, অনেক উৎসাহ দিছে এবং ওনারা আমাকে হেল্প করছেন। এখন সব টিচার তো একটা স্টুডেন্টের থেকে ফ্লপি নিয়ে সাবমিট করে পরদিন আবার তার রেজাল্টটা জানাবে না, তাই না? তো এই জিনিসগুলো যে করছেন এই কারণে আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি। তো এই জিনিসগুলো আমাকে খুবই উৎসাহ দিছে। তারপর আমি যখন প্রথম ১০০টা প্রবলেম সলভ করছি ভ্যালুরেট, তখন আমাকে একটা অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়েছিল যে জাফর ইকবাল স্যার ২টা বই পুরস্কার দিছিলেন। তো এখন তো ১০০টা অনেকে 9-10 থাকতেই করে ফেলে ক্লাস, কিন্তু ওই সময় এটা একটা আমার কাছেও বড় ব্যাপার ছিল, আমার ইউনিভার্সিটির কাছেও বড় ব্যাপার ছিল। এই ব্যাপারে হচ্ছে আমি একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমার খালু হচ্ছে মোস্ট প্রবাবলি আপনাদের ব্যাচে এক ব্যাচ সিনিয়র ছিলেন, বা হয়তো সেম ব্যাচেই ছিলেন। তিনি বিবিএ তে ছিলেন। তো তিনি হচ্ছে আমাকে একটা ব্যাপারে হচ্ছে যখন বলতেছিলেন, তো তখন বলতেছিলেন যে আমরা যখন ভার্সিটিতে থাকতাম তখন দেখতাম যে একটা ছেলে একটু খাটো করে, তো সে হচ্ছে দেখতাম যে একটা ল্যাপটপ ব্যাগ কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট বিভিন্ন কোডিং কম্পিটিশনে প্রাইজ পেত। ওই টাইমে তো আমরা এটা তেমন বুঝতাম না, বাট তাকে দেখে মনে হতো সে কোডিং এ ভালোই প্রাইজ পেত। তো আপনি তো হচ্ছে আমরা জানি এসটিএম এ আইসিপিসি রিজিওনাল জাজ হিসেবে ছিলেন। তো ফ্রম এনডিসি টু ম্যাথ অলিম্পিয়াড, সরি, এনডিসি টু সার্চ, দেন ম্যাথ অলিম্পিয়াড ছিলেন আপনি, দেন আইসিপিসি। তো ওভারঅল যে হোল জার্নিটা, এই হোল জার্নিটা আপনার কাছে কেমন এনজয়েবল লেগেছে বলে আপনার কাছে মনে হয়, বা কোন পার্টটা বেশি এনজয় করেছেন? পুরো জার্নিটাই আসলে এনজয় করছি আমি। আর ওই সময় আমার আসলে ল্যাপটপ ছিল না, আমার ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে ল্যাপটপ ছিল না, বই খাতা থাকতো বা হয়তো কিছুই থাকতো না অনেক সময়, ঠিক আছে? অনেক সময় বই খাতা শুধু খালি ব্যাগ নিয়ে আমি ক্লাসে চলে যেতাম। ওই সময় ডেস্কটপ ছিল আমার কাছে, আর ল্যাপটপ তখন অনেক আনকমন ছিল। আমি পাস করে তারপরে ল্যাপটপ কিনছি। আর হ্যাঁ, পুরো জার্নিটা ইন্টারেস্টিং ছিল। যখন ইউএ করতাম, যখন সলভ করতাম, প্রোগ্রামিং নিয়ে চিন্তা করতাম, রাত জেগে কন্টেস্ট করতাম, তখন ব্যাপারটা খুবই আনন্দদায়ক এবং এক্সাইটিং ছিল। বিশেষ করে যখন আমার সাথে আরো আমার ক্লাসের এবং আমার জুনিয়র সিনিয়ররা যোগ দেয়। তো তারপরে যখন গণিত অলিম্পিয়াডের সাথে যুক্ত হইলাম, তো এটারও ইন্টারেস্টিং ঘটনা আছে, এটা হয়তো একটু পরে বলবো। তো গণিত অলিম্পিয়াডের কারণে বাংলাদেশে আমি প্রায় ৩২টা জেলায় আমি গিয়েছি যে গণিত অলিম্পিয়াড হোস্ট করা বা এইসব অনুষ্ঠান করার জন্য। তো এটা ইন্টারেস্টিং ছিল। তারপর ন্যাশনাল ম্যাথ ক্যাম্পে আমি ২০০৭-৮ ওই সময় আমি ক্লাস নিতাম ওই কম্বিনেটরিক্স এর উপর। তারপর হ্যাঁ, মানে আমি বলবো প্রত্যেকটা জিনিসই আমি অনেক এনজয় করেছি। এসিএম এর আইসিপিসি জার্নিটা কেমন ছিল? আপনি সেখানে রিজিওনাল জাজ হিসেবেও ছিলেন। হ্যাঁ, তো রিজিওনাল জাজ আসলে এটা আমাকে খাতির করে যে শাহরিয়ার মঞ্জুর স্যার আমারে অনেক পছন্দ করে, তো এই কারণে উনি আমাকে জাজ বানাই দিছে। আর যেহেতু তখন আমি পাস করে বের হয়েছি, আমি কিন্তু এবার কোনো প্রবলেম সেট করি নাই। তো এবারকে যা শাহরিয়ার মঞ্জুর স্যার ছিলেন, মনোয়ার হোসেন, মানে ঢাকা ইউনিভার্সিটির মনোয়ার ভাই বলতাম, উনি ছিলেন। তারপর জাফর ইকবাল স্যার ছিলেন চিফ জাজ হিসাবে। কিন্তু পার্টিসিপেট করার অভিজ্ঞতাটা বেশি ইন্টারেস্টিং, কারণ যখন পার্টিসিপেট করছি অনেক প্রিপারেশন নিতাম, অনেক সিরিয়াসলি জিনিসটাকে নিতাম। কিন্তু সবসময় আমি হয়তো নরমালি যখন রিল্যাক্স মুডে থাকতাম তখন যেভাবে পারফর্ম করতে পারতাম, যে মেসেজ এই ধরনের প্রবলেম আমি সলভ করতাম বসে বসে, কম্পিটিশনের সময় এগুলো পারতাম না, ঠিক আছে? তো এটা একটা দুঃখের ব্যাপার ছিল। কিন্তু এই দুঃখের ব্যাপারটা ছাড়া ওভারঅল জিনিসটা ভালো লাগছে। বিশেষ করে অন্য ইউনিভার্সিটির অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। বিভিন্ন ঢাকার পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকার বাইরের পাবলিক ইউনিভার্সিটি যারা পার্টিসিপেট করতো। ওই সময় ঢাকার বাইরে খুব বেশি প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। তো ওদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো এই জিনিসগুলো ভালো লাগতো আরকি, যে ওদের অনেকের সাথে এখনো আমার যোগাযোগ আছে। তো এটা কম্পিটিশন করার কারণেই হইছে। আমি কখনো কম্পিটিশনে চ্যাম্পিয়ন বা রানার্স আপ ঐরকম কিছু হইতে পারি নাই। আর যেটা বললাম যে সবসময় কনটেস্টে আমার পারফরম্যান্সটা একটু খারাপই থাকতো।
তো তারপরে ওভারঅল প্রবলেম সলভিং প্রসেস, বিশেষ করে যখন ইউনিভার্সিটি বন্ধ থাকতো, যে ১ মাস ২ মাস হয়তো মারামারি লেগে বন্ধ হয়ে গেল, তখন আমি তো খুশি, কারণ আর ১ মাসে আমি খুব বসে, বসে প্রবলেম সলভ করতে পারবো। তো ওই সময়গুলো আসলে খুবই মজার ছিল। তাহলে হয়তো আপনার টাইম কমপ্লেক্সিটিতে একটা প্রেশার কাজ করতো মোস্ট প্রবাবলি। শুধু টাইম প্রেশার নয়, এখানে আরেকটা প্রেশারও ছিল। টাইম প্রেশার বা কনটেস্টে হয়তো কোনো মনস্তাত্ত্বিক চাপ থাকতো, যে আসলে হ্যাঁ কম্পিটিশন হচ্ছে, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, বাট কিছু একটা হইতো, এটা হয়তো আমি টের পাইতাম না, যেই কারণে ওই প্রবলেম গুলো হয়তো কম্পিটিশনের পরে আমি সলভ করে ফেলতে পারতেছি, কিন্তু কম্পিটিশনের সময় না। এবার বলো তোমার question কি? এমন সিনারিওটা আমরা কুইজে ফেস করি, লাইক কুইজের সময় হচ্ছে টাইম কমপ্লেক্সিটিতে মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, বাট পরে হচ্ছে কুইজ থেকে বের হয়ে সব মাথায় আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচে কি আপনার সময়ে হাইয়েস্ট প্রবলেম সলভ কি আপনারই ছিল ওইটাই ওই সময়ে? না, ওই সময় আমার ব্যাচ এবং আমার আগে হ্যাঁ, না, আমারই মনে হয় হাইস্ট ছিল, কারণ আমার বন্ধুরা তো আরো পরে শুরু করছে। আপনি তো তাহলে হচ্ছে আপনার ফ্রেন্ডসদের চেয়ে আগে প্রোগ্রামিং স্টার্ট করেছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি তাদের চেয়ে আগে না স্টার্ট করতেন, সাপোজ আপনাদের সবার প্রোগ্রামিং এর স্টার্টিংটা প্যারালালি হতো, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনার যে তখন যে আপনি প্রায় 500 প্লাস প্রবলেম সলভ করতে পেরেছেন, প্লাস বিভিন্ন কম্পিটিশন পার্টিসিপেট করতে পেরেছেন, সিনারিওটা কি সেম হতো আপনার লেট এক্সপোজার হলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার ফ্রেন্ডসদের সাথে প্যারালালি হতো তখন? না, লেট এক্সপোজার হলে ঝামেলা হইতো, কারণ আমি যখন বলছি প্রোগ্রামিং শুরু করছি, ধরো জানুয়ারি মাসে আমি শেখা শুরু করছি, ঠিক আছে, আর আমাদের ক্লাস শুরু হয়েছে মে মাসে। তো ওই সময় কিন্তু আবার অন্য কোনো কাজ ছিল না বা অন্য কিছু ছিল না, তো অ্যাটলিস্ট সিটা শেখার জন্য আমি একটু সময় পেয়েছি। তো এটা আমার বন্ধুরা যারা মোটামুটি বাকি সবাই কিন্তু শুরু করতে হচ্ছে যখন ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়েছে। তো তখন তো একসাথে অনেকগুলা ক্লাস হয়, আর টিচাররাও আসলে যেভাবে পড়ান সবসময় এটা অত সুইটেবল না, স্পেশালি প্রোগ্রামিং সাবজেক্টের জন্য, ঠিক আছে। আর যথেষ্ট ক্লাস লাইভ ওইসব থাকে না। তো ওই সময় শুরু করাটা খুব খারাপ, মানে অনেক কঠিন আর কি। তো এই জন্য আমার বন্ধুদেরকে অনেক বেশি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমি যেহেতু ওগুলো আগে শিখে ফেলছি, আমি খুবই এনজয় করছি, আমি খুবই আরামে কাটাইছি ইউনিভার্সিটি লাইফ। কিন্তু আমি, ওরা যদি আমার সময় স্টার্ট করতো ওরা সুবিধা পাইতো, বা আমি যদি ওদের সময় স্টার্ট করতাম তাহলে আমি একটু অসুবিধায় পড়তাম। এই ক্ষেত্রে কারেন্টলি বিভিন্ন স্কুল কলেজের যে স্টুডেন্টরা আছে দেখা যায় যে তারা হচ্ছে খুব আগে আগে প্রোগ্রামিং এর সাথে পরিচিত হয়, কম্পিটিটিভ প্রোগ্রামিং করে। এন্ড আমি হচ্ছে আইআই এর বিভিন্ন মানুষের ব্যাপারে শুনেছিলাম। তো লোয়েস্ট যেটা আমি জানতে পেরেছিলাম যে ক্লাস 7 থেকে সে স্টার্ট করছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে সাপোজ একজন হচ্ছে ক্লাস 6-7 এ স্টার্ট করলো এন্ড আরেকজন হচ্ছে ক্লাস 11-12 এ। তো যে হচ্ছে 11-12 এ স্টার্ট করলো, সে তো দেখা যাচ্ছে যে যে ছেলেটা ক্লাস 6-7 এ স্টার্ট করেছে, তার হচ্ছে অলরেডি সব অ্যালগরিদম, সব স্কিলস অলরেডি অনেকটাই ডেভেলপড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা হয় অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, যে আমি হচ্ছে এত লেটে স্টার্ট করলাম এন্ড তার তো হচ্ছে আগে থেকেই সব জানা আছে। এই ক্ষেত্রে এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা কাটিয়ে ওঠাটা রিয়েলিটি অনুযায়ী আপনার কাছে কতটা ফিজিবল মনে হয়? ওইটা কাটিয়ে ওঠা যায়, কেউ যদি মানে বেশি টাইম পাবে। ইউনিভার্সিটিতে যারা আমাদের সময়, বুয়েটের এক ভাইয়ের কথা বলবো, নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ সতেজ, ডাক নাম সতেজ ভাই, আমাদের এক ব্যাচ সিনিয়র। তো আমি যতটুকু শুনছি, ওনার সাথে আমার ভালোই খাতির ছিল। খাতির হওয়ার আগেই আমি শুনছি যে উনি যখন 1-1 এ পড়তেন, মানে ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম বা ফার্স্ট সেমিস্টার, তখন উনি আসলে প্রোগ্রামিং পারতেন না। উনি প্রোগ্রামিং শুরুই করছেন হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের পরে, এবং 1-1.5-1.5-2 বছরের মধ্যে তখন উনি বুয়েটের টপ প্রোগ্রামার, ওয়ান অফ দ্য টপ একদম। সতেজ ভাই খুবই মারাত্মক লেভেলের প্রোগ্রামার ছিল তখন, মানে। তো উনি কিন্তু এটা করতে পারছেন, ঠিক আছে, এবং এমন না যে উনি খুব টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, যেটা বললাম উনি প্রোগ্রামিং পারতো না ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে। তো এরকম এক্সাম্পল আছে, কিন্তু যারা আগে করে তাদের তো সুবিধা, কারণ তাদের অত বেশি কষ্ট করতে হয় না। কিন্তু যারা লেট স্টার্ট করে তাদের একটু একটা সময় ধরে সে একটু স্ট্রাগল করে, একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হয় আর কি, ঠিক আছে। যেমন আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করি, তখন সবাই কিন্তু সমানভাবে প্রোগ্রামিং শিখে তারপর পাশ করিনি। অনেকে অনেক কম প্রোগ্রামিং শিখে বা প্রোগ্রামিং একেবারে না শিখেই আড্ডা মেরেই কাটায় দিছে এবং ওরা পাশ করছে।
তো পাস টাস যেহেতু করছেন, চাকরি করার সময় তো আমাদের সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি সবচেয়ে বেশি। তো আমার ওই বন্ধুরাও চাকরি পাইছে, এবং ওরা মোটেও শুরুর দিকে ভালো করে নাই, কারণ ওরা তো প্রোগ্রামিং পারে না। কিন্তু বেশি দিন এরকম হয় নাই, ওরা 1-2 বছর কষ্ট করছে, তারপর দেখা যায় কেরিয়ারে ওরাও যথেষ্ট ভালো করছে এবং ভালো জায়গায় আছে, এবং স্কিল ভালো, এমন না যে এমনি এমনি। কারণ প্রোগ্রামিং লাইনে তো ধরো তুমি চাকরিতে ঢুকলা, তুমি 2 বছর হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তোমার প্রমোশন ডিউ, বিষয়টা এরকম না। তারা যেহেতু প্রোডাক্টিভ এবং কোয়ালিটি কাজ করতে পারছে, এই কারণেই তাদের উন্নতি হয়েছে। তো তারা কিন্তু ইউনিভার্সিটিতে মোটামুটি চা খেয়ে এবং সিগারেট খেয়ে কাটাই দিছে এবং ওইভাবেই পাস করছে। তারপরে আমি দেখছি 2 বছর, প্রথম 2 বছরে তো স্ট্রাগল করছে, প্রথম 2 বছরে তো অফিসে ওরা বেশি সময় ব্যয় করতে হয়েছে বা বাসায় গিয়ে কাজ করতে হয়েছে, হয়তো বেশি সোশ্যালাইজেশন ওরা করতে পারে নাই। কিন্তু পরবর্তী সময়ে ওরাও যথেষ্টই ভালো আছে, এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বেশ ভালোভাবেই আছে আর কি। তো এই জন্য পরবর্তী সময় এটা কাটায় ওঠা সম্ভব, কিন্তু আগে থেকে স্টার্ট করলে এটা সুবিধা। তো এখানে আমি একটা জিনিস আবার বলতে চাই যে বেশি আগে স্টার্ট করার আসলে দরকার নাই। অনেকে মনে করে, আমার ছেলে পরে ক্লাস 6 এখন, অনেকের ধারণা ওরে আমি প্রোগ্রামিং শিখেছি, ওরে আমি মোটেও প্রোগ্রামিং শিখিনি। সে আর 1 বছর আগে শুনছিল সে পাইথন, তো আমার কাছে শিখতে চাইছে, আমি বলছি এখন না, পরে। কারণ বেশি আগে প্রোগ্রামিং শেখার কিছু নাই। এর আগে যদি কেউ ম্যাথ, লজিক, খেলাধুলা এইসব নিয়ে থাকলে আরো ভালো, যেমন চেস। কিন্তু 7 ভালো সময়, আমি সিডনিতে এখন প্রোগ্রামিং শেখাই। আমি স্টার্ট করি যারা ক্লাস 7 ওখান থেকে। এবং আমার 7 এর একটা স্টুডেন্ট, মানে সে গত বছর 7 ছিল, অস্ট্রেলিয়ান ইনফরমেটিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করছে, এবং সে 6টার মধ্যে 2টা প্রবলেম সলভ করছে, 180 পাইছে, 200 পায় না স্কোর। তো ভালো, ক্লাস 7 পরে সে কুইকলি প্রোগ্রামিংটা ক্যাচ আপ করছে। আর ওই সময় কি 7, 8, 9 এই 3 বছর বাংলাদেশেও বা দেশের বাইরেও লেখাপড়ার প্রেশারটা তুলনামূলক কম থাকে, কারণ 10, 11, 12 গিয়ে তো এখানে এইচএসসি পরীক্ষা আছে। তো তখন তো একটু এইচএসসি পরীক্ষা থেকে ফোকাস করতে হয়, তাই না? আর এইচএসসি লেখাপড়া তো একটু কঠিন, কারণ সিলেবাসটা বড়। তো তার আগে আসলে স্মুথলি আরাম করে প্রোগ্রামিং শেখা যায়। তো এই কারণে আমিও উৎসাহ দিই, 7 ইজ এ গুড টাইম। আর কেউ যদি পরেও শিখে তাহলে অসুবিধা নাই, তো ইনফিরিয়রিটি কমপ্লেক্সের তো ভোগার কিছু নেই। যে আমি আগে শিখছি দেখে যেমন আমার সুপিরিয়রিটি কমপ্লেক্সের ভোগার কিছু নাই। এটা হচ্ছে আমি ফরচুনেট, বা আমি আগে থেকে শুরু করছি এই জন্য আমি বেশি জানি, তুমি পরে শুরু করছো এই জন্য কম জানো, হুইচ ইজ ফাইন। তুমি যদি কষ্ট করো, তুমিও আমার সমান আমার সমান লেভেলে চলে আসতে পারবে, এমনকি আমার চাকরিও যেতে পারবে। তো এইগুলো কোনো বড় ব্যাপার না। জব ফিল্ড নিয়ে হচ্ছে একটা কোয়েশ্চেন মাথায় আসলো। বর্তমানে যেমন দেখা যাচ্ছে যে সিএসসি হচ্ছে অনেকগুলা স্কোপ তৈরি হয়েছে, প্লাস জব ফিল্ডসও তৈরি হয়েছে। আম আপনাদের সময়েও কি হচ্ছে সিএসসি এরকম হাইপ বা ডিমান্ড ছিল? এখন দেখা যায় যেমন অনেকগুলো ব্রডার পাথওয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের সময় কম্পিউটার সায়েন্সই সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট ছিল, কারণ ওই যে তখন যদি আর্লি স্টেজ, কিন্তু তখনও যথেষ্ট চাকরি ছিল। কেউ যদি ইউনিভার্সিটি থেকে প্রোগ্রামিং শিখে পাশ করে, তার জন্য আসলে চাকরি বাকরি নিয়ে কোনো চিন্তা করতে হতো না। আপনার বিভিন্ন পোস্টে হচ্ছে আমি দেখেছি যে আপনি হচ্ছে বিগিনারদের জন্য পাইথনটাকে খুব বেশি ভালোই গুরুত্ব দেন। কিন্তু আপনারই হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিং সিরিজের যে বইটা ছিল, ফার্স্ট বইটা কিন্তু সি প্রোগ্রামিং এর বই ছিল। অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং এর সি প্লাস প্লাস বেশি দিয়েছে। তো পাইথনটাকে প্রেফার করার কারণটা কি? এটা কি জাস্ট সিনট্যাক্সটা বেশি হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে মিলে বেশি বোধগম্য দেখে? না, এটা মূলত এই কারণে যে এটার ল্যাঙ্গুয়েজটা অনেকটা হিউম্যান সিনট্যাক্সের পুরোপুরি কাছাকাছি না, মানে সি এর তুলনায় কম্পেয়ার টু সি। তারপর এটাতে কার্লি বেস্টেস নাই, এজন্য ভয়ের কিছু নাই। আর পাইথন শিখেলে হয় কি, আমি অনেক মজার মজার কাজ ইজিলি দেখাইতে পারি। হয়তো কাউকে যদি আমি প্রোগ্রামিং শেখাচ্ছি, প্রতি ক্লাসেই প্রবলেম সলভ করাচ্ছি, কিন্তু সামটাইমস এটা বোল্ড হয়ে যেতে পারে। তো একটা ক্লাসে হয়তো আমি একটু প্লটিং গ্রাফ, কারণ এটা তো ধরো ক্লাস 7, 8 বা 9 এর স্টুডেন্টরা পরিচিত, তাই না, যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, যে একটা ডেটা থেকে আমি কিভাবে একটা গ্রাফ তৈরি করে ফেলতে পারি, বা ইন্টারনেট থেকে কিভাবে একটা ওয়েব পেজ থেকে ডেটা নিয়ে আসতে পারি, বা এপিআই কিভাবে কল করতে পারি। তো এগুলা খুব সহজে দেখানো যায়, এবং ওরাও সহজে করতে পারে, এবং বিভিন্ন রকম। কারণ সবার তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে না, ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলো 6 মাস, তারপর সে নিজে কিছু একটা করতে চাইলো। তো নিজে যদি সে একটা গেম বানাইতে চায় বা অন্য যে কোনো ফান স্টাফ করতে চায়, তার জন্য সি দিয়ে করাটা অনেক বেশি ঝামেলার হয়ে যায়। সেই ক্ষেত্রে পাইথন দিয়ে করাটা অনেক ইজি। তো এই কারণে আমি পাইথনটাকে এপ্রিসিয়েট করি এখন।
আর আগে আমি সি কে ইয়ে করতাম, কারণ যারা কম্পিউটার সায়েন্স পড়ে সি শিখলে আসলে ওই কনসেপ্টটা ক্লিয়ার হয় যে কম্পিউটারে আসলে কিভাবে কাজ হচ্ছে। ধরো পাইথনে আমি একটা স্টুডেন্ট হয়তো একটা লিস্টের মধ্যে ফার্স্ট পজিশনে একটা জিনিস ইনসার্ট করে দিল, তো সে জানে যে ইনসার্ট মেথড দিয়ে লিস্টের যে কোনো পজিশনে আমি ইনসার্ট করতে পারি। সে কিন্তু তার কনসেপ্টটা অতটুকুই। কিন্তু যে আসলে জানে কম্পিউটারে কিভাবে কাজ হয়, সে জানে আমার যদি এখানে 10,000 আইটেম থাকে এবং আমি যদি শুরুতেই একটা জিনিস ইনসার্ট করি, ওই স্পেসটা ক্রিয়েট করার জন্য আমার প্রত্যেকটা জিনিস ওয়ান স্টেপ করে ডান দিকে সরতে হবে, ওইটা খালি হবে, তখন আমি ঢুকবো। তো বিষয়টা অত সহজ না, বা বেশ এক্সপেন্সিভ কম্পিউটেশনালি। তো এই জিনিসগুলো আবার সি না শিখলে আসা কঠিন, ওই ধরনের প্রোগ্রামিং না শিখলে যে আসলে কিভাবে কাজ করে। তো যারা পাইথন শিখে ওরাও হয় সময় একসময় যখন অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার শিখবে তখন হয়তো ওরা বুঝতে পারবে, কিন্তু সি প্রোগ্রামাররা এটা শুরুতেই বুঝে যায় আর কি। তো এই কারণে কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা পাওয়ার জন্য সি বা ওই জাতীয় ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, মানে যারা কম্পিউটার সায়েন্স পড়ে। কিন্তু প্রোগ্রামিং তো আসলে এখন যে কেউ শিখতে পারে, তার কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হওয়ার দরকার নাই। বিশেষ করে যে ক্লাস 7-8 পড়ে সে এখন ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স পড়বে না, বায়োলজি করবে না, ডাক্তার হবে, এটা তো এখনই আমরা কেউ বলতে পারি না। কিন্তু সে প্রোগ্রামিং চাইলে শিখতে পারে, এবং সেক্ষেত্রে পাইথন একটা সুইটেবল এবং সহজ ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে পাইথনের ডিবাগিং একটা ভাষার কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমাদের মিমস দেখা যায়, সেটা হচ্ছে পাইথনে হয়তো কার্লি ব্রেসেসের কোনো ঝামেলা নেই, বাট পাইথনে কিন্তু হোয়াইট স্পেস নিয়ে ভালোই একটা প্যারা দেয়। তো আমরা হচ্ছে আপনার আপনার এবং চমক হাসান ভাইয়ার, সোহাগ ভাই এবং অভিক ভাইয়ার হচ্ছে একটা ছবি দেখেছি। সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম সেটিং এর জন্য আগের রাতে হচ্ছে আপনারা প্রবলেম বানাচ্ছিলেন। তো আপনারা হচ্ছে আপনার কাছে সেই সময়টা কেমন ছিল? কারণ ওই সময়টা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের তেমন পরিচিত নেই। তো এটা স্টার্টিং স্টেজ ছিল বলা যায়। তো ওই সময়টা আপনাদের কাছে কেমন লেগেছিল? আপনারা একসাথে হচ্ছে দেখুন যে বিভিন্ন জায়গাতেই হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড ওই নিয়ে একসাথে কাজ করেছেন। তো এই এক্সপেরিয়েন্সটা আপনাদের কাছে এখন কেমন লেগেছে? অ্যান্ড ওই সময় ম্যাথ অলিম্পিয়াডের যে স্টার্টিং পজিশন ওইটা কি অবস্থায় ছিল আরকি? তো ওই সময় এটা ছিল 2008 সালের ছবিটা, আমার মোবাইলে তোলা। ছবিটা তুলছিল, ওর নাম হচ্ছে সুব্রত দেবনাথ, ও আমাদের গণিত অলিম্পিয়াড টিমের ছিল। তো এটা হচ্ছে কি আগের বছর, ওই আমি যখন তখন ঢাকা থেকে পাস, মানে সিলেট থেকে পাস করে ঢাকায় চলে আসছি। তো আগের বছর ওই সোহাগের বাসায় আমার ওই প্রবলেম গুলা নিয়ে বসতে হয়েছিল, আমি আর সোহাগ বসে ওই আগের রাতের মডারেশন ঠিকঠাক করা। কিন্তু তারপরে দেখা যায় ভুল হয়ে যায়। আমি যখন প্রিন্টে প্রশ্ন হয় তখন মানে প্রশ্ন দেখে মনে হয় এটা তো আমাদের করার কথা না, কিন্তু ওইরকম ভুল টুল থাকে। তো পরের বছর আমি মুনির হাসান স্যারকে বলছি যে এইবার এইভাবে করা যাবে না, আমাদেরকে কোশ্চেন ক্যাম্প করতে হবে। উনি বলে কোশ্চেন ক্যাম্প কি জিনিস? ক্যাম্প মানে হচ্ছে, আমি বলছিলাম অবশ্যই 1 সপ্তাহ, যে 1 সপ্তাহের জন্য আমরা চলে যাবো, যারা যার প্রবলেম তৈরি করতে চায় ওই সময় আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করবো না, এবং এটা অবশ্যই ঢাকার বাইরে হইতে হবে, এবং এখানে আমরা থাকবো এবং সেখানে আমরা বসে বসে প্রবলেম তৈরি করবো, বা যদি আমরা বিভিন্ন জায়গা থেকে প্রবলেম নিয়ে যাই সোর্স, সেগুলোকে আমরা মডিফাই করি, নতুন যাতে মডিফাই করে নতুন প্রবলেম ক্রিয়েট করতে পারি। তো উনি প্রথমে একটু গাই গাই করলে পরে রাজি হয়েছে, কিন্তু উনি আমাদেরকে টোটাল 3 দিনের মনে হয় 2 রাত, 3 দিন 2 রাত টাইম দিছে। ঠিক আছে না, 7 দিন করা যাবে না, 3 দিন। এটা ছিল কুমিল্লার বার্ডে। কুমিল্লার একটা জায়গা আছে বার্ড, এখানে সরকারি কর্মকর্তাদের ট্রেনিং ট্রেনিং হয়। তো এখানে হোস্টেল থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তো ওইখানে পাঠিয়ে দিছে। ওই ল্যাপটপটাও আমার ছিল আগে, পরে আমি ল্যাপটপ নিলাম। তো আমার সাথে গেল সোহাগ, সুব্রত, চমক আর অবিক। তো আমরা এখানে গিয়ে 2-3 দিন ধরে অনেকগুলা প্রবলেম তৈরি করলাম। তো অনেকগুলো প্রবলেম তৈরি করলাম, অনেক সময় হয়তো হ্যাঁ এই জায়গা থেকে আমি কিছু প্রবলেম পাইছি, এগুলো আমি নিয়ে গেলাম ল্যাপটপে। প্রথমে আমরা এগুলো সলভ করতাম, যে আচ্ছা তুমি এগুলো সলভ করো, আমি এগুলো সলভ করি। তো সলভ করে আচ্ছা এটা প্রবলেম সলভ করলাম, সেখান থেকে আসলে কি তৈরি করা যায়, এখান থেকে নতুন কি প্রবলেম তৈরি করা যায়। তো ওইভাবে আমি এই বা আমরা মিলে অনেকগুলো প্রবলেম তৈরি করছি। আর ফাইনালি কম্পাইলেশন এসবের দায়িত্ব ছিল আমার। আর ওই সময় ডিসেম্বর মাসে আমি একটা চাকরি শেষ করি, এবং পরের চাকরিটা জয়নিং ডেটে আমি ফেব্রুয়ারিতে করে দিই, যাতে জানুয়ারি মাসে আমার কোনো চাকরি করা না লাগে, বেকার থাকতে পারি। এবং ওই জানুয়ারি মাসে যদি অলিম্পিয়াড হয়েছে, তো ওই সময় বেশ ঘুরে ঘুরে এবং সময় নিয়ে কাজগুলো করতে পারছি। তো এটা খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ একটা অঙ্কন প্রবলেম নিয়ে চিন্তা করা, তো এটা সবসময় খুবই আনন্দের। আর সাথে যেহেতু যে সোহাগ, চমক, কবি, সুব্রত, ওদের মতো লোকজন ছিল যারা আমার চেয়ে অনেক অনেক ভালো,
ওদের সাথে কাজ করাটা তো অবশ্যই মজার অভিজ্ঞতা। এখন তো চমক হাসান ভাইয়া হচ্ছে ইউএসএ তে, আপনি সিডনিতে, এন্ড সোহাগ ভাইয়া হচ্ছে বাংলাদেশে। তো এখন কি আপনাদের আগের মতো কানেকশন রাখা হয়? না, এখন আসলে যোগাযোগ হয় না, কারণ হ্যাঁ ওই যে সুব্রত অভিক চমক ওরা ইউএসএ তে, সোহাগ হচ্ছে বাংলাদেশে অনেক ব্যস্ত, আমি সিডনিতে। এখন আসলে আর আগের মতো যোগাযোগ হয় না। ভাইয়া আমার তো জানা হচ্ছে আপনি দিন কম্পিউটিং স্টার্ট করেছিলেন, এন্ড দেন এটা হচ্ছে পরে প্রকাশনীয় ছিল। প্রথমে ছিল কম্পিউটিং, পরে ছিল প্রকাশনী, তো এখন অবশ্যই এগুলো আমি ছেড়ে দিছি আস্তে আস্তে আর কি। পরবর্তীতে মুক্ত কম্পিউটিং আপনারা ফাউন্ড করেছেন। মুক্ত সফটওয়্যার ছিল সফটওয়্যার কোম্পানি, ওইটা 2009 সালে, ওইটা সবার আগে স্টার্ট করা, যেখানে আমরা সফটওয়্যার তৈরি করতাম, ক্লায়েন্টদের কাজ করতাম আউটসোর্সিং। কারেন্টলি যে আপনারা টাইম থিঙ্ক ল্যাব ফাউন্ড করেছেন, এর পিছনে আপনার ভিশনটা কি এটা চালানোর? তো এটা হচ্ছে এই যে আমি যেখানে থাকি, যে সাউথ ওয়েস্ট সিডনি, হ্যাঁ, তো এখানে আমি যখন, আমার ছেলে যখন ক্লাস 3-তে, তোরে আমি আসলে ওইভাবে পড়াইতাম না, কারণ স্কুলেই শিখে, তো আমি সবসময় এটা ভয় পাইতাম যে আমি যদি কিছু শিখে দিই শুধু স্কুলে গিয়ে মজা হবে না, কারণ নলে শিখতে করবে, বোর্ড ফিল করবে, অ্যাটলিস্ট স্কুলেই শিখবে। তো আমি খেয়াল রাখতাম যে শিখে কিনা, মাঝে মধ্যে জিজ্ঞেস টিজ্ঞেস করতাম, তো দেখি যে না, সেগুলা শিখে ভালোই শিখতেছে। তো যখন ক্লাস 3-তে আমি ভাবলাম 3 থেকে তো বাংলাদেশে গণিত অলিম্পিয়াডে পার্টিসিপেট করা যায়, এখানেও খোঁজখবর নিয়ে দেখলাম এখানেও যায়, কিন্তু ওদের যে স্কুল, ওরা এটা পার্টিসিপেট করে না, এবং পরে আমি খোঁজ নিয়ে দেখি বেশিরভাগ স্কুলে এখানে পার্টিসিপেট করে না, এবং এদের মধ্যে অ্যাওয়ারনেসটাও নেই। বাংলাদেশে যেমন এটা একটা পপুলার জিনিস, এখানেও আছে কিছু কিছু এলাকায় পপুলার, বিশেষ করে চাইনিজ কমিউনিটিদের মধ্যে, কিন্তু বাংলাদেশি কমিউনিটি বা আমরা যেখানে থাকি স্কুলগুলোর মধ্যে তেমন কোনো সচেতনতাও নেই, কিছুই নেই। পরে আমি দেখলাম আরে এখানে তো একটা কাজ করা যায়, এখানে তো ওদেরকে ট্রেন করা যায়। আর এই ক্ষেত্রে ফিনান্সিয়াল ব্যাপারটাও ভালো, তো এখানে লোকজন টাকা পয়সা ভালোই খরচ করে বাচ্চাদের লেখাপড়ার পিছনে। তো তখন আমি চিন্তা করলাম তাহলে আমি একটা এরকম জিনিস স্টার্ট করি। তো ফার্স্টে আমি তখন চাকরি করতাম, তো আমি তখন 2টা বাচ্চাকে, যেহেতু অস্ট্রেলিয়ার নিয়ম কানুন আলাদা, ওদেরকে তো বাচ্চাদের সাথে কিভাবে ডিল করতে হবে, তো 2টা বাচ্চাকে 6 মাস আমার বাসায় এমনিতেই পড়াইলাম, যে কেমন লাগে বা ওদের সাথে কমিউনিকেট করতে কেমন লাগে। তো দেখি ভালোই লাগলো। তারপর আমি চাকরি ছেড়ে দিয়েছি। তো আমার গ্যারেজে আমি একটা কোচিং করছি, এবং অস্ট্রেলিয়ার যে বাংলাদেশ যেমন আছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়ান ম্যাথস ট্রাস্ট, তো ওদের সাথে যোগাযোগ করে আমি করছি যে আমার কোচিং থেকেই বাচ্চারা পরীক্ষা দিতে পারবে, যাদের স্কুল এগুলা করে না তারা আমার কোচিং থেকে পরীক্ষা দিতে পারবে, তার অন্য অন্য কোথাও যাইতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না। তো ওই চিন্তা ভাবনা থেকেই শুরু। তাইলে এখানে আমার মূল লক্ষ্য 2টা, যে ইনফরমেটিক্স এর জন্য বাচ্চাদেরকে প্রিপেয়ার করা, যারা হাই স্কুলে, এটা 7 থেকে নেই, কিন্তু 9-এর পরে কাউকে নেই না। আর ম্যাথ আমি ক্লাস 3-4 থেকে স্টার্ট করি, এবং বিভিন্ন রকম লেভেলের স্টুডেন্ট আছে, তো আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে এখানে, তারা জাস্ট খুবই ভালো আর কি। তো ওইটা ওইভাবে এখানে যাতে ওরা অলিম্পিয়াডের খুব আগ্রহী হয়, প্রবলেম সলভিং স্কিলটা যাতে বাড়ে, এবং মানে প্রোগ্রামিং আসলে এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার না, এখানে প্রবলেম সলভিং স্কিলটাই মেইন। তো ওই ওই চিন্তা থেকেই, এবং যেহেতু আমি এগুলো করে সবসময় আনন্দ পাই, কারণ বাংলাদেশে তো আমি হাজার হাজার ঘন্টা ফ্রি কাজ করছি, তাই না, ভলান্টিয়ারিং কাজ করছি, তো এখানে যেহেতু একটা সুযোগ আছে, তো এই অপরচুনিটিটা আমি নিছি, তো এই কারণে আমি এটা শুরু করলাম। আপনি তো সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ার আগে হচ্ছে সিঙ্গাপুরে থেকেছিলেন। তো এডুকেশনের ক্ষেত্রে সিঙ্গাপুর ভার্সেস অস্ট্রেলিয়া, কোনটার কারিকুলামটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? কারিকুলাম কাছাকাছি, মানে ওয়ার্ল্ড গ্লোবালি আসলে কারিকুলাম কাছাকাছি, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার এনভায়রনমেন্টটা কেমন। ধরো তুমি একটা জিনিস পড়লা, এটা দিয়ে তুমি সহজ প্রশ্ন করতে পারো, সহজ ভাবে পার হইতে পারো, আর ওই বইয়ের উপর দিয়ে তুমি অনেক কঠিন ভাবে যাইতে পারো, অনেক কিছু বেশি শিখেও যাইতে পারো, তাই না। তো সিঙ্গাপুরটা, আমি তো আমার বাচ্চা তখন কি স্কুলে পড়ে নাই, কিন্তু আমি যতটুকু জানি সিঙ্গাপুরের লেখাপড়াটা অনেক কম্পিটিটিভ। বাংলাদেশের মতো বাংলাদেশেও কিন্তু লেখাপড়াটা অনেক কম্পিটিটিভ, মানে যারা লেখাপড়া করে আর কি ওদের জন্য, তাই না, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু ভালো কলেজ খুব কম, যে নরডেমে ভর্তির জন্য সবাই চেষ্টা করে, বা ঢাকা ইউনিভার্সিটি বা টপ কয়েকটি ইউনিভার্সিটি ভর্তির জন্য হাজার হাজার ছেলে মেয়ে চেষ্টা করে। তো সিঙ্গাপুর এটা খুবই কম্পিটিটিভ, এবং ওদের অনেক প্রেশার,
তো ওদের স্টাইলটা হচ্ছে এরকম আর কি। আর অস্ট্রেলিয়া হচ্ছে এটা অনেক রিল্যাক্স, যে লেখাপড়া করবে সে করবে, যে লেখাপড়া করবে না সে করবে না, এবং স্টুডেন্টরা টের পায় না। বাংলাদেশে যেমন ধরো তুমি ভালো ছাত্র, তোমাকে অনেক ক্লাসে প্রশংসা করতেছে, আমি খারাপ ছাত্র, আমার উঠতে বসতে অপমান করতেছে টিচাররা বা বন্ধুরা, বা হয়তো আমাকে ওইভাবে সম্মান দিচ্ছে না। এখানে কিন্তু এই বিষয় না। অস্ট্রেলিয়ার যে জিনিসটা আমার ভালো লাগে, যে সবচেয়ে ডাম স্টুডেন্ট, মানে যেখানে ডাম, যে আমি বলছি এখানে বাংলাদেশি থেকে আমি শব্দটা ইউজ করছি, অস্ট্রেলিয়ান বা কোন স্কুলের টিচার কিন্তু এই শব্দটা ইউজ করবে না। এবং ওদেরকে ওরা যথেষ্ট রেসপেক্ট পায়, এবং ওরা আসলে বুঝে না, ওদেরকে কখনো এই জিনিসটা ফিল করতে দেয়া হয় না যে তুমি খারাপ স্টুডেন্ট বা তুমি পিছিয়ে আছো। হয়তো ওরা যদি বাংলাদেশি বা এশিয়ান হয় তাহলে হয়তো বাসায় বাবা মার কাছে এটা শুনতে পারে, কিন্তু স্কুলে সব স্টুডেন্ট ওয়েল রেসপেক্টেড, এবং কাউকে কখনো এইভাবে বাজে ফিল করানো হয় না। এখন যেন আমি আর ছোটবেলার কথা মনে পড়ে যে আমার যেসব বন্ধু অনেক ছিল না, অনেকে পারতো না কিছু বেশি, একদম প্রাইমারি স্কুলে পড়তাম, আমি তো কুমিল্লা একটা প্রাইমারি স্কুলে পড়ছি, 3, 4, 5। তো ওই সময় অনেকেই ছিল, খুবই খারাপ অবস্থা ছিল ওরা লেখাপড়ায়, কিন্তু এবং এই জন্য ওদেরকে মারতো, যথেষ্ট খারাপ ব্যবহার করতো, অপমান করতো, বা আমি নিজে হয়তো মনে করতাম আর এগুলো কি পারে না কেন, তাই না? কিন্তু আসলে বিষয়টা এরকম না, এটা আসলে হওয়া উচিত ছিল না। তো এটা এখন আমি এখানে এসে বুঝতে পারছি যে এখানে এটাই আমার সবচেয়ে পছন্দ। আর অপছন্দ হচ্ছে খুব বেশি মানে ভালো স্টুডেন্ট তৈরি হওয়া কঠিন এখানে, মানে শুধু স্কুলে লেখাপড়া করে মানে অত বেশি প্রেশারের সুযোগ নাই। মানে আমি যদি করতে চাই যে না আমি অঙ্কে ভালো, যে আমার ছেলে এখন ক্লাস 6 পড়ে, তো ওকে এখন ক্লাসে যেগুলো করায় এগুলো খুবই হাস্যকর জিনিস, এগুলো সে আরো 2 বছর আগে পারে। এমন দিন আমি জিজ্ঞেস করছি গত বছরের কথা, যে আচ্ছা বাবা তুমি কি, ওর আবার খুব ভালো লাগে যে ও সবচেয়ে বেশি পারে, কিন্তু কিন্তু সে বোর্ড, এবং সে আসলে ওর ক্লাসমেটদের মধ্যে বেশি পারে, কিন্তু তো এমন না যে সে অস্ট্রেলিয়ার মধ্যে একটু। এখন তার তো আরেকটু ভালো, মানে সে যদি আরো বেশি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পাইতো বা আরেকটু এক্সিলারেশনের সুযোগ থাকতো, তাহলে এগুলো আরো ভালো হইতো আর কি। যেটা হয়তো সে এখন আমার কোচিং থেকে কিছু পাচ্ছে। কিন্তু এখানে স্কুলগুলো হচ্ছে মোটামুটি এভারেজ স্টুডেন্টদের জন্য খুব ইজি, রিল্যাক্সিং, ওদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু করায়। তো শুধু স্কুলে পড়ে এখানে ভালো, মানে একাডেমিক্যালি খুব ভালো করার চান্স অনেক কম। মানে প্রাইমারি স্কুলের কথা বলতেছি আমি। তো এই ক্ষেত্রে হচ্ছে কম্পিটিটিভ নিয়ে যেটা আমি বলি, তো দেখা যায় যে বিভিন্ন অলিম্পিয়াড বা কম্পিটিশনে চাইনিজ, জাপানিজ বা এশিয়ান কান্ট্রি, যে কান্ট্রি গুলো আছে এশিয়ান রিজনে, তাদের কন্টেস্টেন্টসদের পারফরমেন্স হাই থাকে বিভিন্ন কম্পিটিশন প্লাস অলিম্পিয়াডে। তো এটা কি কম্পিটিটিভ এনভায়রনমেন্টে একটা গুড ফ্যাক্টর হওয়া উচিত না? বিকজ এক্ষেত্রে একটা পিয়ার প্রেশার কাজ করে যে আমার পাশের জন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে সে আগিয়ে যাচ্ছে, আমারও আগানো হ্যাঁ, উচিত। অ্যান্ড এই পিয়ার প্রেশারটা তো আই গেস পজিটিভ ইম্প্যাক্টও রাখতে পারে। হ্যাঁ, এটা তো থাকে, মানে অস্ট্রেলিয়া নাই সেটা আমি বলতেছি, এটা সিঙ্গাপুরে আছে। আচ্ছা, আপনি তো হচ্ছে আমাদের যে আইসিটি গ্রুপ অথর ইনস্টিটিউট অথর কমিটি আছে আইসিটি, তাতেও জয়েন করেছিলেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে হ্যাঁ, যে আইসিটি যে বইগুলো আছে ইনস্টিটিউট প্লাস হচ্ছে আইসিটির ক্ষেত্রে যে কারিকুলামটা ফলো করা হচ্ছে, সে ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি? তো আমি তো আসলে কারিকুলাম ডিজাইনার না, আমাকে হচ্ছে যেহেতু আমার সিএ বইটি লেখা আছে, আমার মনে আছে এটা একদিন, তখন আমি সিঙ্গাপুর থাকতাম, বাংলাদেশে গেছি, তো বসে বসে রাফি, তাহমিদ রাফি, যে ওর সাথে এমনি কথা বলতেছিলাম যে অনেকদিন জাফর ইকবাল স্যারের কোনো খোঁজ খবর পাই না। কারণ এটা ওরে বলছি, দেখি আধা ঘন্টার মধ্যে মোবাইলে স্যারের একটা ইমেল আসছে। স্যার অনেকদিন পর আমাকে একটা ইমেল করছে যে এরকম একটা আইসিটি বই লিখতে বলছে আমাদেরকে, টেক্সট বই। তো তুমি যেহেতু সি এর বইটি লিখছো, তো তুমি যদি ইয়েস বলো তাহলে আমি ইয়েস বলবো। স্যার আবার এইভাবে কথা বলে, এভাবে ইমেল করে। তো আমি জন্য আমি বলছি, না অসুবিধা, আমার তো খুবই সৌভাগ্য যে স্যারের সাথে একটা বই লিখতে পারা। তো ওইখানে তো আমাদের 5টা চ্যাপ্টার ছিল, তাই না? ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তারপরে ডিজিটাল লজিকের উপর বা বুলিয়ান অ্যালজেব্রার উপর চ্যাপ্টার, তারপর নেটওয়ার্কিং এর উপর চ্যাপ্টার, ওয়েব, ডেটাবেস আর সি প্রোগ্রামিং। তো আমাদেরকে সিলেবাস দিয়ে দিছে, ওই সিলেবাসের উপর বেস করে জাফর ইকবাল স্যার, ফরহাদ স্যার, আমি এবং রাফি আমরা মিলে ওই বইটা লিখছি আর কি। তো ওইখান থেকে আমি আবার ফাঁকিবাজি করে যে কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস আমি বাদ দিয়ে দিছিলাম, কেন আমি স্টুডেন্ট অবস্থায় জিনিসগুলো পছন্দ করতাম না, তো ভাবলাম যে ঠিক আছে
বাদ দিতে, যেহেতু ক্ষমতা আছে হাতে। কিন্তু স্যারের কাছে, জাফর স্যারের কাছে পাঠানোর পর স্যার তো আমার বকা দিছে যে তুমি তো এরকম করতে পারো না, তোমার যেটা ইচ্ছে লিখবা, তোমার যেটা ইচ্ছে লিখবা না। পরে স্যার ওই অংশগুলো লিখে দিচ্ছে, ঠিক আছে, যে জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে চাইছিলাম। তো এখন ওরা যে সিলেবাস দিচ্ছে ওই সিলেবাসের উপর বেস করে লিখছে। এখন রিসেন্টলি আবার বইটা চেঞ্জ হচ্ছে, যেহেতু ক্লাস 9-10-এ একটু পাইথন শেখানো হয় লুপ পর্যন্ত, এখন যারা 10-এ পড়ে, তো এইচএসসি তো এই কারণে সি এর বদলে পাইথন। তো এখানেও ফরহাদ স্যার আমাকে বলছে যে যেহেতু তুমি পাইথনের বইটা লিখছো, এই চ্যাপ্টারটা তুমি আপডেট করে দাও। তো এটা আমি লাস্ট উইকে আপডেট করে দিছি। এখন স্যাররা দেখে রিভিউ করে অ্যাপ্রুভ করে তারপর হয়তো এটা প্রিন্টে পাঠাবে আর কি। তো এটাও ভালো যে যেহেতু পাইথন শিখছে, ক্লাস 10-এ লিস্ট কম্পাইল করতে পারে, ইফ এলস এবং ফর লুপ পর্যন্ত লিখতে পারে। এখন এটার কন্টিনিউশন হিসেবে তারা ওই জিনিসগুলো আরেকটু রিভাইজ করবে এবং পাইথনের যে অন্যান্য বিষয়গুলো, স্ট্রিং, তারপর লিস্ট, টাপল, ডিকশনারি, সেট, তারপর ফাইল থেকে রিড করা, রাইট করা, এই জিনিসগুলো শিখতে পারবে। তো এইটা খারাপ না, যদি অনেক ইমপ্রুভ করার বা অনেক ভালো করার সুযোগ আছে, ঠিক আছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, বাংলাদেশ তো অনেক মানে সংখ্যার বিচারে অনেক বড়, অনেক বেশি স্টুডেন্ট, এবং ওই ডিফারেন্সটা অনেক বেশি। নটরডেম কলেজের একটা ছেলে যে সুযোগ সুবিধাটা পায়, তো আমার উপজেলায় যেই কলেজ, ওইখানের ছেলেটা তো ওই সুযোগ সুবিধাটা পায় না, ওইখানের মেয়েটা তো সেই সুযোগ সুবিধাটা পায় না। তোমার হয়তো ক্লাস 7 থেকে কম্পিউটার আছে, আরেকজনের হয়তো ল্যাবেই কম্পিউটার নাই, বাসা তো দূরে থাকুক, বা হয়তো অনেক রকম, মানে অনেক বৈষম্যটা অনেক বেশি। কিন্তু যখন একটা বই লিখতে হয় বা সিলেবাস তৈরি করতে হয়, এটা সারা দেশের কথা চিন্তা করে করতে হয়। আমি যদি এমন একটা বই লিখি যেটা নটরডেম কলেজের জন্য, এটা খুবই ভালো হবে, এটা খুবই উন্নত হবে, এটা পড়ে অনেক কিছু শিখতে পারবা। কিন্তু অনেকেই তো এটা পড়ে ফেল করবে। তো এটাও আমাদের আসলে চিন্তা করতে হবে। এই কারণে এইবারের যে পাইথন বইটা আসবে, মানে পাইথন না, আইসিটি যে বইটা আসবে পাইথন চ্যাপ্টারে, এখানে আমি বেশ কিছু জিনিস ঢুকাইছি যেগুলা উইদাউট কম্পিউটার তুমি করতে পারবা, কিন্তু করলে তোমার স্কিল বাড়বে। যেমন হচ্ছে ট্রেসিং, এটা মনে আছে ইউনিভার্সিটিতে যখন আমার কম্পিউটার নষ্ট থাকতো, তখন তো ডেস্কটপ ছিল, তো আজকে র্যাম নষ্ট হয়ে গেছে, কম্পিউটার চলতেছে না, বা এখন কারেন্ট নাই, তখন তো ইলেকট্রিসিটি অনেক সমস্যা ছিল। তখন কি করতাম, একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা খাতা কলমে লিখতাম, আচ্ছা ঠিক আছে, এখানে আই এর মান হচ্ছে 0, তারপরে মানে একটা ট্রেস টেবিলের মতো তৈরি করতাম। ওই কোন জিনিসগুলো আমি এখন আবার এইচএসসির বইতে ইন্ট্রোডিউস করছি। এত যেটা হবে, যাদের কম্পিউটার নেই তারাও খাতা কলমে ওইটা লিখলে কিন্তু লজিকটা পরিষ্কার হয়। তো কেউ যদি আসলেই কষ্ট করে, সে বান্দরবন থাকুক বা টেকনাফতে তুলে যেখানেই থাকুক না কেন, সে যদি বইটা নিয়ে কষ্ট করে, আমি চেষ্টা করছি বইটা যথেষ্ট সহজ করার জন্য, তার এখান থেকে শেখার অনেক সুযোগ আছে। আর যারা ভালো ভালো কলেজে পড়ে, যাদের পার্সোনাল কম্পিউটার ল্যাব আছে, তারা তো শিখতেই পারবে, তারা বই থেকেও শিখতে পারবে, বইয়ের বাইরেও শিখতে পারবে, তাদের জন্য তো রিসোর্সের কোনো অভাব নেই। তো রিসেন্টলি হচ্ছে এআই নিয়ে ভালো একটা হাইপ হচ্ছে। এটার যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি, আপনি হয়তো দেখবেন যে আমাদের পোস্টার হচ্ছে আমরা দিয়েছি আপনি এনবিসি ব্যাচ 2000। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানতাম না, বিভিন্ন জায়গায় খুঁজে হচ্ছে পাচ্ছিলাম না। তখন হচ্ছে আমরা যখন জেমিনাইকে জিজ্ঞেস করি যে আপনার এই ব্যাচটা কিভাবে পাওয়া যায়, তখন হচ্ছে যে তার যে ডিপ রিসার্চ আছে ওইটা ইউজ করে অ্যাকচুয়ালি আমাদেরকে আপনার একটা সিভি লিঙ্ক দিয়েছিল। ওইখান থেকে আমরা দেখতে পাই যে আপনি হচ্ছে এনবিসি ব্যাচ 2000। তো এআই যে এভাবে বিভিন্ন সেক্টরে হচ্ছে ইন্টিগ্রেটেড হচ্ছে, তো সব জায়গাতে এটার একটা ইনফ্লুয়েন্স পড়তেছে, প্রায় অল ফিল্ডসেই বলা যায়। আহ, এই ক্ষেত্রে এটা যে এভাবে সব জায়গায় ইন্টিগ্রেট হওয়া বা যে ইনফ্লুয়েন্সটা পালাচ্ছে, এটাকে কি আপনি পজিটিভলি দেখেন আর নেগেটিভলি? তা ব্যক্তিগতভাবে এটা আমি পজিটিভলি দেখি, মানে আমি অ্যাজ এ পার্সন, কারণ এআই না থাকলে আমি যে কাজগুলো করি এত কাজ করা সম্ভব হতো না। মানে এখন আমি হিসাব করে দেখছি, আমি এখন প্রচুর কাজ করি, এরকম আমি আমি সারা জীবনে এত কাজ করি। এখন আমার যে প্রোডাক্টিভিটি খুবই বেশি হাই, কারণ আমি এখন অনেকগুলা এআই টুল ইউজ করি, পেইড টুল। যেমন ধরো, এইখানে একটা পরীক্ষা আছে যে থিঙ্কিং স্কিল, মানে এর উপর একটা পরীক্ষা হয়, যেটা হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্টরা, মানে এখানে প্রাইমারি স্কুল হচ্ছে 6 পর্যন্ত। আর যে হাই স্কুল, আমি যে বললাম যে নর্মাল হাই স্কুল গুলোর অবস্থা, না একাডেমিক অবস্থা তো ভালো না, এমনি খারাপ না, কিন্তু এখানে এই জন্য আবার বেশ কিছু সিলেক্টিভ স্কুল আছে, যে ওগুলোতে ভর্তির জন্য বাচ্চারা প্রিপারেশন নেয়, কোচিং করে,
অবশ্য খুব জিনিয়াস কিছু বাচ্চা আছে যারা অত কোচিং না করেও ভর্তি হয়। যেমন বুয়েটেও তো সবাই যে আসলে কোচিং করে ভর্তি প্রতি ব্যাচেই ৫-১০ জন পাওয়া যায় যারা আসলে একদম কোচিং টোচিং না করে ভর্তি হতে পারছে, তাই না? তো অনেকটা বুয়েট ভর্তি পরীক্ষার সাথে তুলনা করতে পারো মানে ইন্টেন্সিটির ব্যাপারে। কিন্তু এরা অনেক ছোট, ওরা ক্লাস 6 এই পরীক্ষাটা দেয়। তো ওদের সাবজেক্ট হচ্ছে ৪ টা, যে ইংলিশ, রিডিং, কম্প্রিহেনশন, রাইটিং, ম্যাথমেটিক্যাল রিজনিং আর একটা হচ্ছে থিংকিং স্কিল। এখন ম্যাথ তো ওরা স্কুলে পড়ে শিখে বা বই টই দিয়ে পড়ে, কিন্তু থিংকিং স্কিল যে জিনিসটা এখানে কোশ্চেন গুলো পুরোটাই ডিফারেন্ট। যে এই জিনিসগুলো আসলে একদমই কারিকুলামের কোনো অংশ না। যে হয়তো একটা প্যারাগ্রাফ দিল যে এই দুই বন্ধুর মধ্যে কথোপকথন, কে আসলে রাইট কে আসলে রং বেসড অন দিস ফ্যাক্ট, অথবা এখানে একটা প্যারাগ্রাফ যেটা হয়েছে যে তাহলে এখান থেকে কনক্লুশনটা কি, অথবা এরকম দেখা গেছে যে এই এলাকায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আফটারনুনে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের হার কত, এক বছরের ডেটা অ্যানালিসিস করে দেখা গেল। or negative এবং এই জন্য এলাকার যে কমিশনার সে বললো তাহলে বিকেল বেলা গাড়ি না চললেই হয় বা এরকম একটা কিছু। তাহলে সে আসলে কোথায় ভুল করলো? তো এখানে ভুলটা কোথায়, যে ওই সময় হয়তো রাস্তায় গাড়ি থাকে বেশি, এই কারণে অ্যাক্সিডেন্টের ইয়েটা বেশি, অন্য সময় তো অ্যাক্সিডেন্ট কম। তো এই জিনিসগুলো তো আমরা যেহেতু ম্যাচিউরড মানুষ এবং প্রোগ্রামিং করছি, অনেক কিছু করে আসছি জীবনে, এই জন্য আমাদের কাছে খুব একটা কঠিন না, কিন্তু একটা বাচ্চার কাছে তো জিনিসগুলো খুবই কঠিন। তো ওদেরকে যে আমি ট্রেন করবো, আমি প্রবলেম পাবো কোথায়? তো ওদের অফিসিয়াল সরকারের ওয়েবসাইটে 4 সেট কোশ্চেন আছে। এখন আর তো আর কোশ্চেন নাই, এমনি অনেক বই টই পাওয়া যায়, কোচিং সেন্টারের পেপার টেপার আছে, কিন্তু আমি যে ওদের বিভিন্ন কোচিং এদের পেপার গুলো দেখছি আমার কাছে পছন্দ হয় নাই। আমার কাছে মনে হচ্ছে এগুলা জোর করে বানানো। মানে তুমি যদি কঠিন করার জন্য ক্লাস 6 কে ক্লাস 9 এর একটা অঙ্ক দিয়ে দাও, তাহলে অবশ্যই এটার জন্য কঠিন, কিন্তু এটা তো হইলো না। ওরা আবার ওইটাও চিন্তা করে যে ল্যাঙ্গুয়েজ এবং কনটেক্সট এগুলা ক্লাস 6 এর বাচ্চার জন্য উপযোগী হইতে হবে। তারপর দেখা গেলো আমি ইউকে তে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার অনেকগুলো আমি কোশ্চেন পাইছি যেগুলো থিঙ্কিং স্কিল একই রকম, কিন্তু ওগুলো আরো হায়ার অর্ডার, কারণ ওগুলো দেয় কারা ক্লাস 11 এর স্টুডেন্টের পরীক্ষাটা দেয়, তাই না? কিন্তু আমি তো দিব 6 এ। তো এখন আমি বসে বসে আমি কিন্তু চাইলে প্রতিদিন 5টা করে প্রবলেম ট্রান্সলেট করতে পারি, যে স্কেল ডাউন করতে পারি। এরকম আমি একই রকম থিম রেখে হয়তো নতুন একটা প্রবলেম তৈরি করলাম ক্লাস 6 এর জন্য। তাই প্রতিদিন আমি 2 ঘন্টা করে কাজ করলে আমার হয়তো 5টা করে প্রবলেম রেডি হবে। এই কাজটা কিন্তু আমি এখন এআই দিয়ে করে ফেলি। তো এআই দিয়ে কিভাবে করি? এআই কে আমি কনটেক্সট দিছি, তারপর এআই কে আমি ল্যাঙ্গুয়েজটা শিখাইছি। এই যে দেখো বোর্ডের 4টা স্যাম্পল প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ গুলো এরকম হবে। বা এখন আমি বসে বসে আছি, এখানে ভেরিয়েশন গুলা বাইর করো, এখানে টাইপ গুলা বাইর করো। তো টাইপ বলেছে আমারে বলে দিছে। তো ঠিক আছে, তাহলে এই টাইপের উপর কোশ্চেন তৈরি করো, এটা হচ্ছে তোমার সোর্স। ডিরেক্ট কপি করবা না, কিন্তু আইডিয়াটা সেম রেখে ইয়ে করবা, এবং ওইখানে থেকে 5টা অপশন, কিন্তু এই পরীক্ষায় 4টা অপশন থাকবে, 4টা অপশন জেনারেট করো। তো সেটা করে তারপর আমি আরেকটা এআই দিয়ে আবার চেক করাই যে ল্যাঙ্গুয়েজ কনটেক্সট নাম্বার সব ঠিক আছে কিনা। ধরো একটা অঙ্ক ইয়ে করলো যে পিতা পুত্রের বয়স করে বাপের বয়স আসলো 20, তো এটা তো হতে পারে না, তাই না? বা একটা গ্লাসে কতটুকু পানি আছে, হয়তো এআই কে দিয়ে বললে সে হিসাব টিকেস করে বলে দিল যে 5 লিটার পানি আছে। এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট, গ্লাসে 5 লিটার পানি থাকতে পারে অঙ্কটা করলে, তা আসলে ইট ডাজন্ট মেক সেন্স। তো এইগুলা এআই কিন্তু ভুল করে, সংগঠন করে সে এত কিছু খেয়াল রাখতে পারে না। এই জন্য আমি মাল্টিপল এআই ইউজ করে আছে, সেই প্রবলেম তৈরি করলো, সেই প্রবলেমটা ভ্যালিডেট করলো, কি কি চেঞ্জ করতে হবে করলো। তারপরে আরেকজন হচ্ছে ম্যাথমেটিক্যাল একুরেসিটা চেক করলো যে 4টার মধ্যে যাতে একটা মাত্র কারেক্ট অ্যান্সার থাকে এবং একাধিক কারেক্ট অ্যান্সার না থাকে। নাম্বার গুলা যাতে এমন না হয় যে অনেক ক্যালকুলেশন করতে হয় বা অনেক ডিফিকাল্ট নাম্বার, যে অ্যান্সার 5.675 এরকম না, হয়তো 5 বা 6 অথবা 5.5, যেটা ক্লাস 6 এর বাচ্চার জন্য উপযোগী, তাই না? এই জিনিসগুলো এআই দিয়ে আমি খুব ইজিলি করে ফেলি। তারপর যেমন ধরো আমি এখানে লোকাল আমার বাসার কাছে যে প্রাইমারি স্কুল, আমার ছেলে যেখানে পড়ে 6-7 মিনিট লাগে হেঁটে যেতে, ওদের চেস ক্লাবে আমি গত 2 বছর ধরে ভলান্টিয়ার করছি। তো আমি ফার্স্টে ওদেরকে শিখানোর চেষ্টা করতাম যে ঠিক আছে এটি এইভাবে শুরুর চালগুলো এইভাবে খেলতে হয়, এটা পয়েন্ট এত। কিন্তু ওইখানেও তো চেস ক্লাবে যারা আসে যে বিভিন্ন লেভেলের আছে, অনেকে অনেক পারে, অনেকে একদম নতুন। তো একটা লেকচার আসলে সবার জন্য উপযোগী হবে না। এই জন্য আমি এখন লেকচার না দিয়ে পরে আমি চিন্তা করলাম, আচ্ছা ওদের মধ্যে যদি একটা কম্পিটিশন লাগাই দিই যে ওরা রেগুলার খেলবে, ওদের একটা যেমন প্রফেশনাল প্লেয়ারদের একটা রেটিং থাকে না ফিদে, যে 2700 রেটিং, 2400, 2200, 1500, ওদের ওরকম একটা রেটিং থাকবে, এবং স্কুল সেই রেটিংটা বছরে প্রতি টার্মের শেষে পাবলিশ করবে যে এখন টপ রেটেড 10 প্লেয়ার হচ্ছে এরা। তো এটা হইলে হয়তো
ওরা নিজেরাই ওই যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের জন্য হয়তো বাসায় প্র্যাকটিস করবে বা বাবা আমার কাছে শিখবে বা অনলাইনে শিখবে, তখন শেখানোর দায়িত্বটা আমার না। তাহলে এই সফটওয়্যারটা কিভাবে বানানো যায়? ওই সফটওয়্যার কিন্তু আমি 2-3 ঘন্টায় বসে বানায় ফেলছি। ঠিক আছে? এবং খুবই ভালো সফটওয়্যার, এবং এটা কি ইউজ করে? লেকো 2 সিস্টেম ইউজ করে এডিটিং এর জন্য। ইয়েলো সিস্টেম না? তো ওইটাই সবচেয়ে মডার্ন। তো ওইটা যদি এআই না থাকতো, আমি যদি বানাতে দিতাম, আমার ১ সপ্তাহ কমপক্ষে সময় লাগতো, এবং আমি আসলে তখন এই ১ সপ্তাহে এই জিনিসটা বানাইতাম না। তখন আমি ওই লাইনে হাঁটতামই না আরকি সফটওয়্যার বানানোর। যেহেতু এখন আমার হাতে এআই আছে, এটা আমি ৩ ঘন্টায় বসে বানায় ফেলছি। তারপর আমার যে থিংক ল্যাব, এটা যে ওয়েবসাইট, এটা প্ল্যানিং করতে আমি ০.৫ ঘন্টা ChatGPT-র সাথে কাজ করছি। নেগেটিভলি। বাকি ০.৫ ঘন্টায় ওয়েবসাইট তৈরি করা, সার্ভারে হোস্ট করা, ডিএনএস কানেক্ট করা, মানে বাকি সব কাজ, মানে পুরো ১ ঘন্টা এন্ড টু এন্ড কাজটা শেষ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার মানে অনেক দিকেই অনেক সুবিধা। আর প্র্যাকটিক্যাল অনেক কাজে অনেক সুবিধা। তো একদিন ওই মাইক্রোওয়েভ ওভেনে খাবার একটু বেশিক্ষণ গরম করে ফেলছি। তো যে ঢাকনা দিয়ে গরম করছি, এটা ঢাকনাটা খুলতেছে না। তো সাধারণত আমি জানি যে তখন যদি আমি একটু ঠান্ডা পানি দেই, এটা সায়েন্টিফিক্যালি মানে তখন প্রেশারটা এদিক সেদিক হয়ে এটা খুলে যাবে। আমি কিছুক্ষণ ট্যাপের পানি নিচে ধরে রাখলাম, তারপরে খোলার চেষ্টা করি, তাহলে খুলে না। তখন আমি সময় নষ্ট না করে ChatGPT জিজ্ঞেস করছি, সে আমার ৩ টা টেকনিক বলছে, এর মধ্যে ১ম টেকনিকটাই কাজ হয়ে গেছে। টেকনিকটা কি? সে বলছে এটা ছুরি বা শার্প কিছু দিয়ে গুঁতে দিতে। ঠিক আছে? ও যদি এটা খারাপও, যে এইসব ব্যাপারের জন্য এর উপর নির্ভর করতে হলে সমস্যা, কিন্তু সুবিধা আছে। এরকম আমি বলতে গেলে কয়েক ঘন্টা ধরে বলতে পারবো আমি কিভাবে এআই ইউজ করি। তো এটা বললাম যে আমি পার্সোনালি খুবই হ্যাপি। পার্সোনালি অনেক প্রোডাক্টিভ, অনেক মজার কাজ করা যায়। তারপর ওইদিন যেমন ক্লাসেই স্টুডেন্টদের সামনে একটা গেম তৈরি করছি, যে ওইদিন আমি ওদেরকে শিখাইতেছিলাম ফ্যাক্টর কি। ওদেরকে আল্টিমেট টার্গেট হচ্ছে আমি লসাগু, গসাগু বা এইচসিএফ, এলসিএম এই জিনিসগুলো শেখাবো। তো এর আগে তো ফ্যাক্টর থেকে শুরু করতে হবে, যে একটা নাম্বারের ফ্যাক্টর আমি কিভাবে বের করতে পারি। তারপর একটা নাম্বার কি কি ফ্যাক্টর হয়। কিছু কিছু নাম্বার দেখা যায় কোনো ফ্যাক্টর নাই, শুধু ওয়ান আর ওই নাম্বারটাই ফ্যাক্টর। তাহলে এই নাম্বার গুলার আসলে আলাদা একটা নাম আছে, যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাই না? তো এই সেই কিছুক্ষণ আমি ওদেরকে দেখাইলাম, তারপর কয়েকটা অঙ্ক টঙ্ক করতে দিলাম, করলো। তারপর ওদের সামনে বসে ক্লাউড দিয়ে আমি একটা গেম তৈরি করে ফেললাম। ওদের সামনে প্রম্পট লিখছি, কারণ আমার টিভি স্ক্রিনে আমার ল্যাপটপটা কানেক্টেড, এবং সুন্দর একটা গেম। তো ওরা ১০-১৫ মিনিট খেললো, যেখানে ফ্যাক্টর বের করতে হয়, একটা নাম্বার প্রাইম কিনে বের করতে হয়। তো এই যে একটা, এখানে আমি কি করলাম, আমি তো ওদের লার্নিংটাকে আরো এনগেজ করলাম এবং একটু ফানও করলাম, তাই না? যে একটা মজার। তো এটাও তো যদি এআই না থাকতো, ওদের সামনে বসে তো এরকম ২-৩ মিনিটে গেম বানানো সম্ভব হতো না। ওরা একটা ইনপুটও দিছে, যে একজনকে যে প্রশ্নগুলা করছে, সেকেন্ড জন যখন মানে পয়েন্ট আছে, সে দেখা যাচ্ছে কমন পারতেছে। তখন একটা স্টুডেন্ট আমার বলে, সে 5 এ পড়ে, যে এআই রে বলো যাতে সে সেম কোশ্চেন না দেয়। তো এই যে জিনিসগুলা, এটা হচ্ছে মানে ব্যক্তিগতভাবে খুবই আমি পজিটিভ। এখন হচ্ছে আমি যদি ধরো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, বা আমি খুবই নীতি নির্ধারক পর্যায়ের একজন লোক, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। আমরা আসলে কতটুকু এআই ইউজ করব, কতটুকু করব না, কতটুকু কাজ আমরা অটোমেট করব, কতটুকু করব না। আমি যদি অটোমেট করার ফলে এখন আমার ৫০,০০০ লোক বেকার হয়ে যায়, এটাতে কিন্তু খুশি হওয়ার কারণ নাই। এবার আমার এলাকার লোক যদি চাকরি না থাকে, ওরা আমার রেস্টুরেন্টে আসবে না। আমার যদি চাকরি না থাকে, আমি বাজার করবো কোত্থেকে? বা আমি তখন আমার ছেলের কি ফুটবল কোচিং এ দেবো কোত্থেকে? আমার তো টাকাই নেই। মানে ওভারঅল কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। তো এই জিনিসগুলো এজন্য বাইরে সবাই এগুলো চিন্তা ভাবনা করতেছে, যে আসলে কতটুকু অটোমেট করব, কতটুকু করব না, কোন জায়গায় এআই ইউজ করব, কোন জায়গায় করব না। আবার ধরো যারা এআই কোম্পানি গুলার যারা সিইও, তারা তারা তো আবার আসলে মার্কেটিং না, ওদের সব কথা আসলে বিশ্বাস করতে হয় না। ওরা যেমন অনেক কিছু বাড়ায়, অনেক কিছু বলে, ঠিক আছে? যেমন আমাদের স্যাম একম্যান, ওই জিনিসে ওপেন এআই এর সিইও। তারপর এরকম আরো কিছু লোকজন আছে, ওরা আবার ওদের প্রোডাক্টটাকে হাইপ তৈরি করার জন্য কিছু বলে। তো এখন হাইপের বাইরেও আসলে এআই যথেষ্ট শক্তিশালী। আর আমি প্রতি বছর অঙ্ক দিয়ে টেস্ট করি। আমার মনে আছে ২০২৫ সালের শুরুতে ওদেরকে আমি একটা সেট দিয়েছিলাম 35 এর মধ্যে। তো 22 থেকে 24 এটা ছিল পারফরমেন্স। আমি টেস্ট করছিলাম ডিপসিক, চ্যাট জিপিটি আর জেমিনাই। আমি গত বছর ডিসেম্বরে আবার টেস্ট করছি ওই একই সেটের কোশ্চেন দিয়ে। এইবার দেখি 35 এ 33, 34, 35 এরকম হচ্ছে স্কোর। তো আগের চেয়ে কিন্তু ওরা অনেক ডেভেলপ করছে, তাই না? তো এই কারণে পার্সোনালি আমি হ্যাপি। কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে কি হবে বলা মুশকিল, কারণ এটা হঠাৎ করে যদি বেশি মানুষকে বেকার করে দেয়, তাহলে এটা সমস্যা। কিন্তু এটাকে যদি ওইভাবে ইন্টিগ্রেট করা হয়, যে না আসলে মানুষকে ওরা বেকার করবে না, কিন্তু মোর এফিসিয়েন্ট করবে, কাজের কোয়ালিটি অনেক ভালো করবে। যে অ্যাজ এ টিচার আমি অনেক ভালো জিনিস ডেলিভার করতে পারি উইথ এআই। অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আমি অনেক ভালো জিনিস ডেলিভার করতে পারি এআই।
আর আরেকটা জিনিস হচ্ছে, একসময় হয়তো আমি প্রাউড ছিলাম যে আমার কোডিং স্কিল অনেক ভালো। এখন আর এ এর কোডিং স্কিল আমার চেয়ে ভালো, ঠিক আছে? তো এইটা আর বলে লাভ নাই। তো পিটার নরভিক যে আছে, উনি হচ্ছে আমাদের, আমরা ইউনিভার্সিটিতে একটা বই পড়তাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটার লেখক। উনি গুগলে অনেকদিন কাজ করছে, উনি কম্পিউটার সায়েন্টিস্ট। উনি গত ডিসেম্বরে বলছে, প্রতি ডিসেম্বরে উনি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করে। আগে উনি নিজে লিখতো কোড, এবার উনি নিজেও লেখছে, আবার পাশাপাশি এআই দিয়েও লেখাইছে, এবং এখন উনি মোটামুটি এআই এর কোড থেকে কনভিন্সড যে না, এআই এর কোড আসলে ইউজ করা যায়, আমাদের কোড ভালো। তো এই আর কি বিষয়টা। তো কারেন্টলি হচ্ছে এআই নিয়ে হচ্ছে একটা কনসার্ন দেখা দিয়েছে যে অনেকের হয়তো বিভিন্ন ক্ষেত্রে প্যাশন থাকতে পারে, বাট দেখা যায় যে সেই ফিল্ডটা হচ্ছে ডিপলি ডমিনেটেড বাই এআই। তো সেই ক্ষেত্রে কি তার ব্লাইন্ডলি হচ্ছে তার প্যাশনটা ফলো করা উচিত, নাকি ক্যারিয়ার স্কোপ প্লাস ওইখানে হচ্ছে এআই এর কেমন এফেক্ট, মেন কথা হচ্ছে যে ক্যারিয়ার স্কোপটা রিয়েলিটির সাথে ম্যাচ করে কিনা, ওইটা দেখা উচিত কিনা? তো প্যাশন তো আসলে এখানে লাকের উপর নির্ভর করে, প্যাশন ফলো করলে কি হবে। ধরো আমি এখন কবি, বা কবিতা হচ্ছে আমার প্যাশন, আমার হয়তো 12 বছর বয়সে তো আমার খুব কবিতা লিখতে ভালো লাগে, এবং আমাকে ভালো কোয়ালিটির কবিতা লিখি আমি। তো তারা তো আমি আসলে উৎসাহ দিব না যে ফলো ইউর প্যাশন, কারণ কি, তার তো নাকায় থাকতে হবে। তো এরকম আমার ছেলে যখন 6-7 বছর, 7 বছর, 8 বছর খুব ভালো দাবা খেলতো, তখন সে নিউ সাউথ ওয়েলস এর আন্ডার 8 একসময় সে টপ 5 এর মধ্যে ছিল আমাদের রেটিং এ, তোমার পুরো স্টেটের মধ্যে। তখন আমার বন্ধুরা তো খুব উৎসাহ যে তোমার ছেলে তো গ্র্যান্ড মাস্টার হবে, সেই বলতো। আমি গ্র্যান্ড মাস্টার হইতে চাইলে হবে, আমার লাভ আছে, গ্র্যান্ড মাস্টার হইলেও আমার সাথেই থাকবে। কেন? গ্র্যান্ড মাস্টার হইলে ও নিজে কিছু কইরে খাবে, যে নিজে বাসা ভাড়া দিবে, চলবে, ওই টাকা তার আসার চান্স খুব কম। তখন তার আমার বাসায় থাকতে হবে, মশাই থাকতে হবে, আমার আপত্তি নেই যেন গ্র্যান্ড মাস্টার হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফলো ইউর প্যাশন। তো কারোর যদি এখন, আমার শখ ছিল কম্পিউটার প্রোগ্রামিং, এখন আমি যদি বলি যে হ্যাঁ, দেখছো আমি আমার প্যাশন ফলো করে ভালো করছি, তুমি তোমার প্যাশন ফলো করো, এটা আসলে খুব ভালো বুদ্ধি না। এখন আমি তো ওই সময় এমন প্যাশনই আসলে বেছে নিয়েছি যেটার চাকরি বাকরি দিয়ে ভালো, যেখানে আমার ভালো করার সম্ভাবনা বেশি, কারণ আমি যেহেতু প্রবলেম সলভিং পছন্দ করি। তো এই কারণে ফলো ইউর প্যাশন ইজ নট এ গুড অ্যাডভাইস। হ্যাঁ, তো তো তোমার যে অপশন গুলা, এখন যে মিউজিক, মানে এখন তো এর কারণে অনেক কিছুই অনেক সহজ হয়ে গেছে। এই কারণে আমার মনে হয় যে ফান্ডামেন্টাল স্কিলটা বেশি ইম্পর্টেন্ট, যে মানুষের, এআই যদি অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছে, কিন্তু তারপরে মানুষের চিন্তা করার ক্ষমতাটা, তার পাশাপাশি একটা মানুষ হিসেবে যে গুণাবলী, ওইগুলাকে নার্চার করাটা ইম্পর্টেন্ট। যে আমেরিকার একটা ম্যাথমেটিক্স কোচ আছে, পোশেন লো, উনি হচ্ছে আগে ওদের আইএমও টিমের কোচ ছিল, হ্যাঁ, কার্নেগি মেলনের প্রফেসর। তো উনি বলছে যে তুমি যদি মনে করো যে শুধু একাডেমিক্যালি ভালো হয়ে, বা তুমি নিজে পার্সোনালি একটা স্কিল নিয়ে তুমি নিজে নিজে খুব ভালো করবা, দেন গুড লাক। কারণ এআই আসলে তোমাকে এটা করতে দিবে না, তুমি যেই সেক্টরে যাও না কেন। এআই, একজন ধরো একজন সুবিনের চেয়ে একজন এআই খুব ভালো কাজ করবে একটা পার্টিকুলার কাজ। কিন্তু এই যে আমরা যখন পডকাস্টটা করতেছি, বা এই যে আমরা যদি 5 জন মিলে একটা করি, বা তুমি যে একটা ছবির কথা বললা সে 2008 সালে, যে আমি সোহাগ, চমক, অভিক, বা আমরা মিলে যে একটা কাজ করতেছি, এটা কোলাবোরেটিভলি হিউম্যান যে কাজগুলো করতে পারে, ওইটা এআই এখনো পারে না, ঠিক আছে? বা এআই অনেক সময় পারলেও, এআই যদি, আমি বললাম এআই তো এখন 34-35টা ম্যাথই সলভ করে ফেলছে। এখন বাপ মা কি তার বাচ্চাকে এআই দিয়ে দিবে, না তুমি এআই এর কাছে শিখো, তোমার থিঙ্ক ল্যাবে যাওয়ার কি দরকার? এটা তো না, তাই না? এআই হয়তো মেডিকেল ডায়াগনোসিস এখন যথেষ্ট ভালো করে, বেশিরভাগ ডাক্তারের চেয়ে ভালো করে আমি বলবো, এখনই, মানে ভবিষ্যৎ না, এখনই যে এআই আছে। তো তার মানে কি আমি ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করে দিব? এখন আমার একটা ওষুধ হলো, আমি ছবিটুকু দিয়ে এআই কে বললাম, এআই বললো যে হ্যাঁ, তোমার এখন এই ওষুধটা খাওয়া দরকার। তা আমি কি ফার্মেসিতে চলে যাবো না? আমি অবশ্যই ডাক্তার দিয়ে ভেরিফাই করবো, তাই না? বা লয়ারদের ক্ষেত্রেও এরকম, যে লয়ারদের কাজ কিন্তু এআই অনেক সহজ করে দিছে। অস্ট্রেলিয়াতে যারা খুব ভালো স্টুডেন্ট, তারা হয় মেডিকেলে যাইতে চায় না এখানে, অথবা লয়ার হইতে চায়, ল পড়তে চায়। নেক্সট লেভেলের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার হইতে চায়, কারণ টপ টাকা পয়সা হচ্ছে ডাক্তার এবং লয়ারদের। কিন্তু আগামী 5-10 বছরের মধ্যে, আরো আগেই, লয়ারদের কাজ কিন্তু অনেকটুকু অটোমেট হয়ে যাবে। কারণ লয়ারদের কাজ কিন্তু, যে আমরা সিনেমায় দেখি যে কোর্টে গিয়ে তর্ক করা, শুধু ওইটা কিন্তু খুবই ছোট একটা কাজ। ওদের কিন্তু অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু করতে হয়। যেহেতু এই সিচুয়েশনে আসলে অস্ট্রেলিয়াতে বা ইউকে তে বা ইউএসএ তে কি কি সিমিলার সিচুয়েশন ছিল কিনা, থাকলে ওই সময় কোর্ট কি রায় দিছে, কি কি জিনিস বিবেচনা করছে,
তো এগুলো নিয়ে তো রিসার্চ করতে অনেক বই পড়তে হয় সবসময় লয়ারদের। আমার পিছনে একটা এলোমেলো লাইব্রেরি আছে, লাইব্রেরি না সরি বুকশেলফ আছে, তো এখানে আমার কিছু বই আছে। কিন্তু এই লয়ারদের দেখবে যে বিশাল লাইব্রেরি থাকে, তাদের অনেক বই পড়তে হয়, ওদের রাত জেগে কাজ করতে হবে। আর কিছু ইংরেজি সিনেমাতেও দেখবে যে অনেক ডকুমেন্ট ঘাটতে 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 তার বের করতে হয়, কি করতে হবে। এই কাজগুলো কিন্তু এখন 2-3 মিনিটে করে সম্ভব। এবং তুমি যদি র্যাগ তৈরি করো বা স্পেশালাইজড এআই তৈরি করো, যেটা আসলে ট্রেন করা, যে গত 50 বছরের বিভিন্ন আদালতের ডিটেইলস, মামলা কি হয়েছে, রায় কি হয়েছে, এটা দিয়ে কিন্তু সবকিছু করে ফেলা সম্ভব। তো এই কারণে ওদের রিসার্চটাকে কিন্তু এআই মোটামুটি অটোমেট করে দিচ্ছে। বা একজন ডাক্তার এই রোগটাতে এখন অ্যাপ্রুভড ওষুধ কি, আমি জাস্ট গুগল সার্চ করে র্যান্ডম না, ধরো আমি তো যে কোনো কিছু ক্লেম করতে পারি ইন্টারনেটে, তাই না? আমি দেখা যায় কদিন পরে পরে মানুষ ক্যান্সারের চিকিৎসা আবিষ্কার করে ফেলে, পানি দিয়ে প্লেন চালায় ফেলে। তো এই জিনিসগুলো তো আমি দাবি করতে পারি এবং পত্র পত্রিকা ছাপাই দিতে পারে। কিন্তু তুমি যদি সত্যিকারের কিছু করতে চাও, সেটা তো তোমার একটা রিসার্চ করতে হবে, তোমার পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করতে হবে। জার্নাল তো জাস্ট এমনিতেই তোমারটা লেখা নিবে না, তার আরো অন্য সায়েন্টিস্ট দিয়ে এটা রিভিউ করা হবে। তো পিয়ার রিভিউ জার্নালে যেসব অ্যাপ্রুভড মেডিকেল প্র্যাকটিস আছে বা যেসব রিসার্চ আছে, গতকাল পর্যন্ত কি হয়েছে, এটা কিন্তু একজন ডাক্তারের পক্ষে এজ এ হিউম্যান জানা সম্ভব না, তাই না? কারণ তার তো রোগী দেখতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এখন কিন্তু এআই দিয়ে এটা করা সম্ভব, যে গতকাল পর্যন্ত লেটেস্ট জিনিস কি হয়েছে, যেটা এপ্রুভ জায়গা থেকে আসবে। তো এইটা হলে কি হবে, এই জন্য ডাক্তারদের কাজ অনেক, মানে অনেক জায়গারই অনেক কাজ অনেক সহজ হয়ে যাবে। আগে হয়তো যে লোকবল প্রয়োজন হইতো, যে বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, তার চেয়ে কম লোকবল দিয়ে কাজ করা যাবে। কিন্তু একদম যে পুরোপুরি কোনো মানুষ থাকবে না, শুধু এআই সবকিছু করে ফেলবে, এটা আমি এখনো বিশ্বাস করি না, একেবারে এখন পর্যন্ত না। ভবিষ্যতে যদি আসে আরো অন্য কোনো টেকনোলজি, আর বা যারা বিজ্ঞানী, মানে ইয়ে না, সিইও টাইপের লোকজন না, যারা আসলে জিনিসগুলো নিয়ে কাজ করছে, যেমন লিকুনিয়ান ফেসবুকের চিফ এআই সায়েন্টিস্ট ছিল, ওরাও বলছে যেখানে ডিসিশন মেকিং এর কাজ, ওইখানে কখনো এলএলএম ইউজ করো না। যে খুব ইম্পর্টেন্ট ডিসিশন গুলো যদি এলএলএম দিয়ে নাও, তাহলে সে হয়তো 9 আউট অফ 10 টাইমস সঠিক কথা বলবে, কিন্তু একবার একটা ভুল করে ফেলবে। যেমন আমি যে একটা ম্যাথ আর্টিকেল তৈরি করছিলাম, আমি এআই দিয়ে তৈরি করছি এবং আরেকটা এআই দিয়ে রিভিউ করছি, এবং সব ঠিক আছে। পড়ানোর সময় আমি দেখি কি, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের একটা টেকনিক, এসএফএফটি, সাইমন্স ফেভারিট ফ্যাক্টরাইজেশন ট্রিক। হ্যাঁ, তো x-a y-b এই আকারে আসছে, কিন্তু আমি পড়ানোর সময় দেখি না, এটা তো আসা আসা উচিত ছিল x-b y-a। কিন্তু আমি চিন্তা করলাম, আমি তো জেমিনাই 3.1 প্রো ইউজ করি, ক্লাউডের ভালো মডেল ইউজ করি, ওরা এটা ধরতে পারলো না। কারণ আসলে যখন এটা, আমরা তো সাধারণত কি করি, আমাদের তো অঙ্কগুলো এইরকমই আসে, x-a y-b, তাই না? x-a times y-b। তো ওই অঙ্কে যেভাবে শুরু হয়েছে, ওটা যে x-b y-a আসবে, এটা তো, সে তো আসলে খুব বেশি লজিক্যালি না, সে তো নেক্সট জিনিসগুলো প্রেডিক্ট করে। তো প্রেডিকশন তো সবসময় x-a y-b আসে। এবং যে আরেকটা এআই রিভিউ করছে, সে অনেক সফিস্টিকেটেড জিনিস ধরতে পারলো, সে ওটা ধরতে পারে না, সেও একই জিনিস। তো আমি তো এটা নিয়ে টিউটোরিয়াল বানাই ফেলছি, যখন আমি ক্লাসে পড়াইতে গেছি, তখন আমি দেখি আরে না, এটা এরকম। তো ওই জিনিসগুলার জন্য কিন্তু এখনো হিউম্যান লাগে আর কি। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে এখন একটা র্যাপিড কোশ্চেন করব। তো এখানে হচ্ছে অবজেক্টিভটা হচ্ছে যে আমি হচ্ছে আপনাকে কিছু কোশ্চেন করবো, আমাদের 7টা কোশ্চেন রেডি আছে, এন্ড আপনি হচ্ছে এগুলা আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি এটা কোনটা সিলেক্ট বলতেন বা করতেন, সিলেক্ট করতেন, সেটা হচ্ছে আপনি বলবেন। সো লেটস স্টার্ট। আমার হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আপনারা যদি হচ্ছে আপনার সব কাজের জন্য বা এই পর্যন্ত যা যা অ্যাক্টিভিটি আপনার হয়, সব কাজের জন্য যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হতো, কোনটা সিলেক্ট করতেন আপনি? পাইথন। ফেভারিট আইডি কোনটা? ভিজুয়াল স্টুডিও কোড। ফেভারিট বুক? করোনা অ্যালগরিদম। আপনি সাপোজ হচ্ছে কোনো প্রোগ্রামারের সাথে মিট করতে পারতেন এন্ড সে লেট হলেও হবে, তাহলে আপনি কাকে সিলেক্ট করতেন? না, আমার আসলে এরকম কারোর সাথে সাক্ষাৎ করার কোনো ইয়ে নেই আর কি, লেট হলে তো কথাই নেই। Next question. Freelance work or working under company or entrepreneurship? Which one would you prefer? তো আরামের আরামের দিক থেকে হচ্ছে ওয়ার্কিং ফর এ কোম্পানি, আর ইম্প্যাক্টের দিক থেকে হচ্ছে এন্টারপ্রেনার, আর সব দিক থেকে ফ্রিল্যান্স হচ্ছে লাস্ট অপশন। কারণ আমি কিন্তু সবগুলোই করছি, আমি তো ফ্রিল্যান্সিং করছি,
চাকরিও করছি এবং ইয়ে করছি, এই কারণে ফ্রিল্যান্সিং আমি বেশি এনকারেজ করি না। হ্যাঁ, পরের প্রশ্ন। কোম্পানির ক্ষেত্রে সেটা যদি হচ্ছে ফ্যাং হতো তাও কি আপনার সেম প্রেফারেন্স থাকতো? হ্যাঁ, তখন তো ইম্প্যাক্ট আরো কম থাকে ফ্যাঙে, আনলেস তুমি খুবই উপরের লেভেলে করো। তো তুমি খুবই ছোট একটা জায়গায় নিয়ে কাজ করো, তাই না? তো ইম্প্যাক্টের দিক থেকে বরং মিড সাইজ কোম্পানি গুলো ভালো। যে আমি যখন গ্র্যাবে কাজ করছি, আমি যখন জয়েন করছি তখন গ্র্যাবে ছিল লেস দেন 50 ইঞ্জিনিয়ার 2015 সিঙ্গাপুরে। আর আমি যখন গ্র্যাব ছাড়ছি তখন ছিল 1500 ইঞ্জিনিয়ার। তো গ্র্যাবে আমি 2015 থেকে 19 ওই সময় অনেক কোর জায়গায় কাজ করতে পারছি বা আমার টিম নিয়ে। তো ওইখানে ভালো ইম্প্যাক্ট ছিল, কিন্তু তারপরেও ওই ইম্প্যাক্ট গুলো তো খুবই একটা লিমিটেড স্কোপে। আর তুমি যদি আরো বড় কোম্পানিতে কাজ করো সেখানে তো তোমার ইম্প্যাক্ট আরো কম, আনলেস তুমি লাগিও হয়তো 10,000 এমপ্লয়ির মধ্যে মাত্র 10-15 জন হয়তো এই ধরনের ইম্প্যাক্টফুল কাজ করার সুযোগ পাচ্ছে আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে প্রিভিয়াস একটা সেশনে হচ্ছে এসএমএ নাহিয়ান ভাই আনা হয়েছিল, উনি হচ্ছে আইএমও মেডালিস্ট। তো ওনাকে একটা কোশ্চেন করা হয়েছিল, সেম কোশ্চেনটা হচ্ছে আমি আপনাকে করব। সেটা হচ্ছে যে ওআই অর ম্যাথ অলিম্পিয়াড, হুইচ ওয়ান would you select among the two? ইনফরমেটিক্স অলিম্পিয়াড অর ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, কোনটাকে প্রেফার করবেন? ম্যাথমেটিক্স অলিম্পিয়াড। নাহিয়ান ভাইয়া কিন্তু ম্যাথের মানুষ হয়েও হচ্ছে ইনফরমেটিক্স অলিম্পিয়াড সিলেক্ট করেছেন। উনি বলেছেন যে লাইক ওআই গ্রেটার দেন হচ্ছে এমও। আমি উল্টাটা বলছি আর কি। আমার হচ্ছে আমি যদি ইনফরমেটিক্স এর লোক, কিন্তু ম্যাথ অলিম্পিয়াডটা মানে ম্যাথ হচ্ছে আরো বেশি সফিস্টিকেটেড মনে হয় আর কি আমার কাছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ফর আনসারিং দ্য কোয়েশ্চেন। আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য আমরা আপনার প্রতি গ্রেটফুল। থ্যাংক ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা আপনার থেকে অনেক অ্যাডভাইসেস এন্ড ইনসাইটস গ্যাদার করতে পেরেছি। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। সো থ্যাংক ইউ টু আওয়ার অডিয়েন্স অ্যাজ ওয়েল। আমরা বিশেষ করি যে ভিউয়ার্সরা এই পডকাস্ট থেকে অনেক হেল্পফুল হিসেবে পাবে। টিল আওয়ার নেক্সট এপিসোড, থিংক বিয়ন্ড দ্য মেট্রিক্স, এন্ড থ্যাংক ইউ এগেইন ভাইয়া। ভালো থাকো।